হ্যালো রঞ্জনা, রঞ্জনা কি ক্লাসে আসে নাকি? ওকে, সবাই শুনতে পাচ্ছে তো? একটু রিপ্লাই দেবে। হ্যালো। হ্যাঁ স্যার পাচ্ছি। তো এখানে দেখো, আই ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি মাইনাস থিটা হচ্ছে, আরেকটা ছিল ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি। যেমন আগের দিন এটা আমি করেছিলাম, আগের দিনের রেকর্ডিংটা দেখলে সবাই বুঝতে পারবে যে ভোল্টেজের সাথে কারেন্টের ফেজ ডিফারেন্সটা এখানে থিটা, তাই তো? আর থিটা মানে কি? থিটাটা এখানে কারেন্টটা ভোল্টেজের থেকে পিছিয়ে আছে, এবার থিটার ফেজ ডিফারেন্স মানে কি বলে দিয়েছিলাম। যখনই কোনো কারেন্টের সাথে ভোল্টেজের ফেজ ডিফারেন্স থাকবে, ফিজিক্যাল মানে কি, এটা ধরো ভোল্টেজ, ভোল্টেজটা ধরো এরকম করে আছে, ভোল্টেজটা ধরো। হ্যালো রঞ্জনা, শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ওকে। হ্যাঁ, আগের দিনের দুটো ভিডিও, যার মধ্যে লাস্টের ভিডিওটা আমি বলে দিচ্ছি যে ফেজ ডিফারেন্স বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। এটা ধরো ভোল্টেজ, আর এটার ক্ষেত্রে কারেন্টের রিলেশন কি হবে? দেখো কারেন্টের এক্সাক্ট পিকচারটা কি হবে না, এটা হয়তো এরকম হবে, মানে কারেন্টটা ভোল্টেজের থেকে পিছিয়ে আছে। তো এবার এখানে আমি যদি টাইমটা, এখানে যদি এটা একটু ক্লিয়ার কাট আঁকো, মানে ভোল্টেজটা যখন ম্যাক্সিমাম হবে, কারেন্টটা তার পরে ম্যাক্সিমাম হবে, তাই তো? এই টাইমটা যদি এরকম করে আঁকো, সব কিছু পরে পরে হবে, তার মানে এইখান থেকে ধরো কারেন্টটা স্টার্ট হচ্ছে, এইটা হবে কারেন্টের এক্সাক্ট পিকচার। এই ক্ষেত্রে কি, কারেন্ট ভোল্টেজের থেকে পিছিয়ে আছে, বুঝতে পারছো? ঠিক আছে না? দেখো কারেন্ট ভোল্টেজটা কোনটা, এটা ধরো 1 সেকেন্ডের লাইন, এটা ধর টি টাইম, এটা টি, এটা 1 সেকেন্ড, এটা ধরো 2 সেকেন্ড, এটা ধরো 3 সেকেন্ড। তো কারেন্টটা ম্যাক্সিমাম কখন হচ্ছে? এটা 1, এটা ধরো 2 সেকেন্ডের লাইন, তাহলে এইটা কত লাইন? ধরো এটা 1.8 সেকেন্ড। তাহলে কারেন্টটা ম্যাক্সিমাম কততে হচ্ছে? 1.8 সেকেন্ডে, আর ভোল্টেজটা 1 সেকেন্ডেই ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। তার মানে কি, কারেন্টটা ম্যাক্সিমাম ভ্যালু অ্যাটেন্ড করছে ভোল্টেজটা যেই সময়, তারপরে ওটা কি কারেন্ট, এটাই ফিজিক্যাল মিনিং দ্যাট কারেন্ট ইজ ল্যাগিং বিহাইন্ড দ্য ভোল্টেজ, মানে কারেন্ট ভোল্টেজের থেকে ফেজ অ্যাঙ্গেলে পিছিয়ে আছে। বুঝতে পারছো? সবাই একটু রিপ্লাই দেবে, যারা আগের ক্লাসটা করোনি একটু দেখে নেবে, বুঝে যাবে। ইয়েস আর নো? বুঝা যাচ্ছে? একটু রিপ্লাই দেবে। সুমনা, তনিমা, তোমাদের প্রত্যেকেরই যাদের সামনে এক্সাম আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু, কারণ এসিটা খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারলে ছাক্কা নাম্বার উঠে আসবে, যে কোনো অঙ্ক দিক তোমাদের এখন কিন্তু। বোর্ড এক্সামে যেটা হতে পারে, সেখানে কিন্তু কোশ্চেনের কনসেপ্ট ঠিক রাখতে হবে। এসব একটু রিপ্লাই দেবে, সুমনা অ্যান্ড সুমনা অ্যান্ড অল অফ ইউ, যারা বোর্ড এক্সাম আছে। তো এখানে দেখতে পাচ্ছ কারেন্টটা ভোল্টেজের পরে ম্যাক্সিমাম হচ্ছে, তারপরে কারেন্টটা যখন মিনিমাম, ভোল্টেজটা জিরো হচ্ছে 2 সেকেন্ডে, কারেন্টটা দেখো জিরো হচ্ছে 2 সেকেন্ডের পরে, এইটা তো 2 সেকেন্ডের লাইন, এইটা তো 2 সেকেন্ডের লাইন, তাই তো? এটা কত হতে পারে? ধরো 2.3 সেকেন্ড, বা যাই হোক, মানে কারেন্টটা ভোল্টেজের পরে জিরো হচ্ছে, ভোল্টেজটা যে সময় জিরো হচ্ছে, কারেন্টটা তারপরে। দিস ইজ দ্য, এর হচ্ছে ফেজ, এর যদি ফেজর ডায়াগ্রাম বলো, মানে ফেজের সাথে কারেন্টের এবং ভোল্টেজের ফেজ ডিফারেন্সের দুটো যদি ওয়েভ নেচার রাখো, তাহলে এইটা হবে এক্সাক্ট পিকচার, একটু বলে রাখলাম। এইবারে এইটা করে গিয়ে গতদিন আমাদের যেটা বেরিয়েছিল, পাওয়ার ইন এসি সার্কিট, কত বেরিয়েছিল বলো? এসি সার্কিটের পাওয়ারের ভ্যালুটা কত বেরিয়েছিল যারা করেছিলে? ভিআরএমএস ইন্টু আইআরএমএস ইন্টু কস থিটা, মনে পড়ছে? অনুসুয়া, কেয়া এরা করেছিলে, তাই তো? এই কস থিটাটা কি ছিল মনে আছে? থিটাটা কি ছিল? ফেজ অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, যেটা একটু আগে লিখলাম। এই কস থিটা টার্মটা কি বলা হয়? পাওয়ার ফ্যাক্টর। কস থিটা টার্মটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর। একটু রিপ্লাই দেবে। তার মানে কি, পাওয়ার ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করছে পাওয়ারটা কত হবে। ইয়েস আর নো? কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু জানো কত? 1। ইয়েস আর নো? কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1, আর মিনিমাম ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালুটা বলছি, মানে ম্যাগনিচিউডটা বলছি। মিনিমাম তো -1 হয়, -1 হলে ক্ষেত্রে কি হয়? পাওয়ারের নেগেটিভ ভ্যালু আসবে, সেটা তো অন্য জিনিস। আমি বলছি এমনি, তার মানে মিনিমাম ভ্যালু ফর ভ্যালুতে দেখতে গেলে 0। তার মানে কি, এখানে দেখো পাওয়ার, ওই কারেন্ট এবং ভোল্টেজের বলেছিলাম গতদিন লাস্টের দিকে,
কারেন্ট অ্যান্ড ভোল্টেজের ওর ভ্যালুর ওপর, ফেজ অ্যাঙ্গেলের ওপর ডিপেন্ড করছে। ইয়েস অর নো? তাই তো? যখন নাকি কারেন্ট এবং ভোল্টেজ সেম ফেজে থাকবে তখন কি হবে বলো? থিটা ইকুয়াল টু জিরো হবে। ফেজ ডিফারেন্স যখন কারেন্ট এবং ভোল্টেজের ক্ষেত্রে জিরো, তাহলে কস থিটা কত হবে? পাওয়ার ফ্যাক্টরটার ভ্যালু কত হবে? 1। তাহলে এই ক্ষেত্রে পাওয়ার কনজাম্পশন কত হবে? ভিআরএমএস ইন্টু আইআরএমএস। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। অনুসুয়া, কেয়া অ্যান্ড স্নেহা। যারা নাকি আগের দিন ক্লাসটা করোনি না, একটু দেখে নেবে রেকর্ডিংটা ঠান্ডা মাথায়, তারপরে আজকেরটা দেখবে, তাহলে বুঝতে পারবে। কেয়া, পতর্তি বুঝতে অসুবিধা হচ্ছে? একটু রিপ্লাই দেবে। কারণ, হ্যালো পতত্রী, হ্যালো, হ্যালো। হ্যাঁ বলো, বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার। ওকে, এটা বারবার বলছি, যারা প্রথম ক্লাস করছো আমার কাছে তারা একটু আগের ক্লাসটা দেখে নেবে। আমি সবই দিয়ে দিয়েছি লিঙ্ক। যে ভিডিওটা দেখতে পাবে না সে আমাকে ইমিডিয়েট জানাবে যে ভিডিওটা দেখতে পাচ্ছি না। সবাই কি বলেছি, ইউটিউবে সাইন ইন করবে। যেই ইমেল আইডি তোমরা আমাকে দিয়েছো সেই ইমেল আইডিতে ইউটিউবে সাইন ইন করে থাকবে, তারপরে এটা যে লিঙ্কটা দিই সেটা ক্লিক করবে, দেখবে দেখতে পাবে। আচ্ছা যাই হোক, তো এবার ভিআরএমএস ইন্টু আইআরএমএস ইকুয়াল, পি ইকুয়াল টু ভিআরএমএস ইন্টু আইআরএমএস কখন হবে? যখন থিটা ইকুয়াল টু জিরো, মানে তো কস থিটা ইকুয়াল টু 1। তার মানে এটাই কি হচ্ছে? পাওয়ারের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে। যদি এবার নর্মালি কি হয় কস থিটার ভ্যালু, আচ্ছা মিনিমাম, হ্যাঁ এটা হবে, এই জিনিসটা হবে মিনিমাম, মানে কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1। সেটার নোটেশনটা এরকম হবে। ওই সময় একটু ভুল লিখেছিলাম, হয়তো এরকম দিয়েছিলাম, এইটা হবে দিস দ্য মিনিমাম ভ্যালু। এটা মানে কি, দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু, সরি কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1, সেটাকে এইভাবে দেওয়া হয়। আর মিনিমাম ভ্যালু 0, সেটাকে এইভাবে দেখা হয়। তার মানে তুমি এখানে পাওয়ারটা দেখো ডিপেন্ড করছে থিটার ওপর। এবার ধরো থিটাটা 90 হলো, যেটা আগের দিন বলেছিলাম, যদি থিটা 90 ডিগ্রি হয় তাহলে কস থিটা কত হবে? 0 হবে। তাহলে সেই ক্ষেত্রে পাওয়ার কনজাম্পশন ইন দ্য সার্কিট কি হবে বলো? ভিআরএমএস ইন্টু আইআরএমএস ইন্টু কস 90, মানে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি যদি বসিয়ে দাও তাহলে কত হবে? 0। তাহলে এই ক্ষেত্রে কি হবে? সার্কিটে কারেন্ট যাচ্ছে কিন্তু কোনো পাওয়ার কনজাম্পশন হচ্ছে না। বুঝতে পারছো? তার মানে কি, কোনো ইলেকট্রিক বিল আসবে না। সার্কিটে দেখো কারেন্ট যাচ্ছে কিন্তু কোনো পাওয়ার কনজাম্পশন হচ্ছে না। ইয়েস আর নো? একটু রিপ্লাই দেবে। এই সার্কিটে ধরো এখানে যেই জিনিসটাই লাগিয়েছে, ইন্ডাক্টর হোক, ক্যাপাসিটর হোক, বা যাই হোক, দেখাবো আমি। এই ক্ষেত্রে কি হবে? এখানে যেই জিনিসটাই লাগিয়ে থাকো না কেন সার্কিটে, এটা তো এসি হবে, এসি ভোল্টেজ দিয়েছো। এসি এখানে কত দিয়েছিল? V0 সাইন ওমেগা টি। এখানে কারেন্ট যাবে, তো এইখানে যেই জিনিসটাই লাগানো থাকে এর জন্য এক্ষেত্রে কি হবে? কারেন্ট ফ্লো হবে, কিন্তু বিকজ অফ দ্যাট অ্যাঙ্গেল বিটুইন, ফেজ অ্যাঙ্গেল বিটুইন কারেন্ট অ্যান্ড ভোল্টেজ ইজ 90 ডিগ্রি, তার ফলে কোনো পাওয়ার কনজাম্পশন হবে না। ফলে কি পাওয়ার, এটার জন্যই তো আমাদের ইলেকট্রিক বিল আসে, তাই না? কিলোওয়াট আওয়ার যেটা হয়, বিওটি ইউনিট, তোমরা 11-12-এ পড়েছো, 9-10-এ পড়েছিলে। তো পাওয়ার জিরো, তার মানে কি কোনো ইলেকট্রিক বিল আসবে না, কারেন্ট সুন্দর যাবে, ইনস্ট্রুমেন্ট চলবে, কিন্তু কোনো বিল আসবে না। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার? ইয়েস অর নো? হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার এর আমি বিভিন্ন কতগুলো ক্যাটাগরি পড়বো। আর সার্কিট পড়বো আজকে, তারপরে এল সার্কিট পড়বো, তারপরে এল আর পড়বো, সি আর পড়বো। আজকে অনেকগুলো জিনিস টপিক আমরা পড়বো, ঠিক আছে? এত অব্দি সবার ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে। তার মানে ফেজ অ্যাঙ্গেলের ওপর, তার মানে কিসের ওপর ডিপেন্ড করছে পাওয়ারটা? পাওয়ার ইজ ডিপেন্ডিং অন কস থিটা। কস থিটা মানে কি? থিটার ওপর, থিটার ভ্যালুর ওপর পাওয়ারটা ডিপেন্ড করছে। থিটাটা কি? ফেজ ডিফারেন্স বিটুইন, হোয়াট ইজ থিটা? থিটা ইজ দ্য ফেজ ডিফারেন্স বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। বাংলায় যদি বলি, দশা পার্থক্য, ভোল্টেজ এবং প্রবাহ মাত্রার দশা পার্থক্য। ইয়েস অর নো? অনুসুয়া, শ্রেয়া, কেয়া, অনুসুয়া, কেয়া অ্যান্ড অল অফ ইউ, তনিমা। তারপরে এই এসি চ্যাপ্টারে কিন্তু কোনো সাজেশন নিতে যাবে না, যেটুকু সিলেবাস আছে একদম থরলি পড়ে যাবে। আমি বারবার বলছি, অঙ্ক করিয়ে দেবো, অঙ্ক আমি প্রেজেন্টেশনের মাধ্যমে দেখিয়ে দেবো, কারণ টাইমটা কম। তোমাদের বলে দেবো কোন কোন অঙ্কগুলো করবে। এর মধ্যেই আমি হয়তো একদিন প্রেজেন্টেশনের মাধ্যমে ল্যাপটপে তোমাদের একটা নোটস পাঠিয়ে দেবো, অঙ্কর পিডিএফ। ওখানে উইথ সলিউশন প্রবলেম পাবে সবাই, ঠিক আছে? এবং অঙ্কগুলো আমি আলোচনা করে দেবো, ওগুলোই প্র্যাকটিস করে দেবে, কারণ এখন তো আবার আলাদা করে অঙ্ক করে তোমাদের পরীক্ষার আগে তাহলে সিলেবাস শেষ হবে না। বুঝতে পারছো সুমনা, তনিমা? ইয়েস আর নো?
তারপরে দীপশিখা, Yes, sir. আমি সবাইকে পিডিএফ পাঠিয়ে দেবো, তারপরে একদিন আলোচনা করে দেবো, এবং যেদিন করাবো না ওই প্রবলেমের সমস্ত ধরে ধরে বলে দেবো। ধরো আমি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তারপরে এসি, এর পরের যে চ্যাপ্টার আছে একদিনে অনেকগুলো কভার করে দেবো, আলোচনা করে দেবো, এবং ওগুলোই প্র্যাকটিস করে যাবে, আর কিচ্ছু করতে হবে না, বারবার বলছি। দেয়ার আর সো মেনি টাইপস অফ প্রবলেমস, ওগুলো একদিন দেখিয়ে দেবো, ওগুলোই করে যাবে। আচ্ছা, এটা তাহলে হয়ে গেল, এটা তাহলে মুছে দিচ্ছি। তার মানে আমাদের পাওয়ারটা ডিপেন্ড করছে, পাওয়ার কনজাম্পশনটা ডিপেন্ড করছে ফেজ ডিফারেন্স বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, মানে থিটার ওপর। আর কস থিটাটা কি? পাওয়ার ফ্যাক্টর। এই কোশ্চেনগুলো আসে, হোয়াট ইজ দিস পাওয়ার ফ্যাক্টর। তার মানে দেখো পাওয়ার কখন জিরো হচ্ছে, যখন পাওয়ার ফ্যাক্টরের ভ্যালুটা জিরো হচ্ছে। এই কস থিটাটা জিরো হচ্ছে, তখনই তো পাওয়ারটা জিরো হচ্ছে। তার মানে কি, ওয়েন কস থিটাটা কি? পাওয়ার ফ্যাক্টর। তো পাওয়ার ফ্যাক্টর যখন জিরো হচ্ছে তখন পাওয়ার কনজাম্পশন জিরো হচ্ছে। আর পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু যখন ওয়ান হচ্ছে, যে কস থিটার ভ্যালু যখন ওয়ান হচ্ছে, তখন পাওয়ার, এটাই তো ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে, তাই না? ভিআই, কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? ওয়ান। তার মানে কি, পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার কনজাম্পশনের ভ্যালু কত ম্যাক্সিমাম কখন হবে? যখন ভিআই হবে, মানে ভিআরএমএস ইন্টু আইআরএমএস হবে। দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ পাওয়ার। এইটা পাওয়ার তাহলে ম্যাক্সিমাম, মি এম এ এক্স ম্যাক্সিমাম কখন হচ্ছে? যখন কস থিটা ইকুয়াল টু ওয়ান হচ্ছে, মানে পাওয়ার ফ্যাক্টরটার ভ্যালু ওয়ান হচ্ছে। ঠিক আছে, এই কতগুলো ডিসকাশন আমি বলে রাখলাম। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? রিপ্লাই দেবে। ক্লিয়ার? Yes, sir. ওকে, Yes, sir. আমি এবার এটা মুছে দিচ্ছি। এরপরে আমি তোমাদের চলে যাচ্ছি একদম বেসিক টার্মিনোলজি। প্রথম ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এল আর এবং সিআর করাবো আজকে। সেইখানে দেখবে প্রত্যেকটা টপিক মন দিয়ে বুঝবে, তাহলেই পরের দিনের ক্লাস, যেটা আমি এলসিআর দিয়ে এটা শেষ করব, পরের দিন আমি এলসিআর করিয়েই ট্রান্সফরমারে চলে যাব, ট্রান্সফরমারের বেসিক জিনিস করে দেবো, সিলেবাস শেষ হয়ে যাবে পরের শনিবার, মানে আগামী পরশু দিন। ফার্স্টে আমি পিওরলি রেজিস্টিভ সার্কিট দেখাচ্ছি, এল আর সার্কিট, মানে রেজিস্ট্যান্স আছে শুধু। মানে একটা রেজিস্ট্যান্স আছে কোনো সার্কিটে অনলি, সেই সার্কিটে তুমি কোনো একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছো। ভোল্টেজটা কত? V0 সাইন ওমেগা টি। এসির মানে কি বলেছিলাম? এসির ক্যারেক্টারিস্টিক্স মানে কি বলেছিলাম আমি গতদিন একদম প্রথম ক্লাসে? এসি মানে কি? এটা ধরো প্লাস, এটা মাইনাস, একটু পরে এটা কি, এই পার্টটা মাইনাস হয়ে যাবে, একটু পরে এটা প্লাস হয়ে যাবে। ইয়েস আর না? প্রথম ক্লাসে যারা করেছিল জানো। এসি মানেই তো এটা, মানে কি, এক সময় কারেন্টটা ধরো যখন এটা প্লাস, এটা যখন এই প্রান্তটা পজিটিভ, এসি সোর্সের এই প্রান্তটা নেগেটিভ, কারেন্ট ধরো এইদিকে যাচ্ছে, একটু পরেই যখন, মানে পজিটিভ থেকে বেরোচ্ছে, একটু পরেই যখন তো পোলারিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জায়গাটা নেগেটিভ হয়ে যাবে, এই জায়গাটা প্লাস হয়ে যাবে, তখন কারেন্ট কোন দিকে যাবে? পজিটিভ থেকে নেগেটিভ, তার মানে এইদিকে যাবে। ইয়েস আর না? বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। এটার আমার সাইনটা জাস্ট অপোজিট করে দিতে হবে, তাহলে তোমার সাইনের সাথে সিমিলারিটিসটা বুঝতে পারবে। Yes, sir. যখন প্লাস মাইনাস থাকবে, মানে রেড কালার দিয়েছি, কারেন্টটা এইদিকে যাবে রেড কালার অনুযায়ী। আর যখন পোলারিটিটা চেঞ্জ হয়ে মাইনাস প্লাস হয়ে যাবে, এই জায়গাটা মাইনাস, এই জায়গাটা প্লাস, তখন কারেন্টটা অপোজিট দিকে এইভাবে যাবে, প্লাস থেকে এইভাবে বেরোবে, তাই তো? এস আর নো? আর এই ক্ষেত্রে, লালের ক্ষেত্রে এইভাবে বেরোবে, এটা এদিক থেকে বেরোবে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? পদ্ধতি বুঝতে পারছো? আগের ক্লাসগুলো একটু দেখে নেবে, তার তো Yes, হিন্টসগুলো sir. দিয়ে রাখলাম। এইবার দেখো, এবারে আমি যে কোনো একটা পজিটিভ ধরে রাখলাম, এবার আমি এগুলো মুছে দিচ্ছি, এটা বোঝানোর জন্য বলে রাখলাম, মানে এসি জিনিসটা কি সেটা তো বুঝতে হবে। এইবার যখন ভোল্টেজটা দিচ্ছে V0 সাইন ওমেগা টি, তাহলে এখানে কারেন্টের ভ্যালু কত হবে সেটা বার করতে হবে। এই যে V ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি, এর মানে কি, হোয়াট ইজ দ্য পিক ভ্যালু অফ দ্য ভোল্টেজ? বুঝতেই পারছো, এখানে যদি তুমি ডায়াগ্রামটা আঁকো,
সাইন ওমেগা টি মানে এইভাবে স্টার্ট হয়েছে এটা। দিস ইজ দ্য পিক ভ্যালু অফ দ্য ভোল্টেজ ম্যাক্সিমাম, তাই না? এটা কি বলছে, ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি। ওমেগা ইজ দ্য ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তার মানে পিক ভ্যালু অফ দ্য ভোল্টেজ কত বলো? পিক ভ্যালু মানে সর্বোচ্চ মান কত এখানে, ভি জিরো, এইটা। এসব না, আর এম এস ভ্যালু কত হবে? একদম প্রথম ক্লাসই করেছি, যদি পিক ভ্যালু ভি জিরো হয় তাহলে আর এম এস ভ্যালু হবে কত, ভি জিরো বাই রুট টু। অনুসুয়া শ্রেয়া প্রথম ক্লাস করেছিলে, অনুসুয়া কি এর নাম, কিয়া, তাই তো? এবার দেখো, এইখানে কারেন্টটা যদি আই হয়, কারেন্টটাও কি হবে, যেহেতু পোলারিটি চেঞ্জ হচ্ছে মানে ভোল্টেজের ওরিয়েন্টেশন চেঞ্জ হচ্ছে, প্রথম কথা কারেন্টের যখন এই জায়গাটা মাইনাস হবে এই জায়গাটা প্লাস হবে, কারেন্ট উল্টো দিকে যাবে। এবং পয়েন্ট টু বি নোটেড, যেহেতু এটা অল্টারনেটিং কারেন্ট, দেখো ভোল্টেজের ভ্যালুটাও তো চেঞ্জ হচ্ছে, ইয়েস অর নো? ভোল্টেজটা একসময় জিরো ছিল, তারপর ম্যাক্সিমাম হলো, তারপর আবার কমলো, কমতে কমতে আবার জিরো হলো, আবার উল্টো দিকে বাড়লো। তার ফলে কি হবে, ওহমস ল কি বলছে, ওহমস ল কি বলছে বলো, ভি ইকুয়ালস টু আই আর। রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপের সাথে ওর মধ্য দিয়ে কারেন্টের ফ্লো এর রিলেশন কি, ভি ইকুয়ালস টু আই আর। তার মানে দেখো এখানে পরিষ্কার ওহমস ল বলে যে ভি ইজ প্রপোর্শনাল টু আই। তার মানে কি, ভোল্টেজ যখন বাড়বে কারেন্টও বাড়বে, ভোল্টেজ কমলে কারেন্টও কমবে, এস আর নো? তার মানে যখন ভোল্টেজটা ম্যাক্সিমাম এখানে কারেন্টটাও ম্যাক্সিমাম হবে, এস আর নো? এটা রিপ্লাই দেবে, তাই তো? ভোল্টেজটা যখন জিরো কারেন্টও জিরো হবে, একটু রিপ্লাই দেবে, বুঝতে পারছো? সুমনা, তনিমা, দীপশিখা, রঞ্জনা, প্রতত্রী। হ্যাঁ স্যার। তার মানে এখানে বুঝতে পারছো, দেখো একটা জিনিস, ভোল্টেজ যখন ম্যাক্সিমাম হচ্ছে কারেন্টও তখন ম্যাক্সিমাম হচ্ছে, ভোল্টেজ যখন জিরো হচ্ছে কারেন্টও তখন জিরো হচ্ছে, ভোল্টেজ যখন মাঝামাঝি আছে কারেন্টও তখন মাঝামাঝি ভ্যালুতে আছে। তার মানে কি, একটা আভাস পাওয়া যাচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই, ইয়েস অর নো? কারণ এখানে আমার সিম্পল ওহমস ল, তো রেজিস্ট্যান্স তো সিম্পল ওহমস ল মেনে চলে, ভোল্টেজ ইজ প্রপোর্শনাল টু আই, তো ভোল্টেজ যখন ম্যাক্সিমাম হবে কারেন্টও ম্যাক্সিমাম হবে। তাহলে যদি ছবিটা যদি আমি একটু এরকম করে আঁকি, এই হবে, বুঝতে পারছো? দেখো ও যখন, এটা যদি কারেন্ট আঁকি, এটা যেমন ভোল্টেজ, এটা কারেন্ট, সেম ফেজে থাকবে। তার মানে রেজিস্ট্যান্সে যখন থাকবে, দ্য কারেন্ট উইল বি ইন সেম ফেজ উইথ ভোল্টেজ, এদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকবে না, কারণ ভোল্টেজ যখন ম্যাক্সিমাম কারেন্টও তখন ম্যাক্সিমাম, ভোল্টেজ যখন মিনিমাম কারেন্টও মিনিমাম, ভোল্টেজ যখন জিরো কারেন্টও জিরো, কারণ ভোল্টেজ ইজ প্রপোর্শনাল টু কারেন্ট ইন ওহমস ল। ওহমস লতে, ওহমস ল কিসে অ্যাপ্লাই করা হয়, রেজিস্ট্যান্সে অ্যাপ্লাই করা হয়, এটা যেন মাথায় থাকে। ওহমস ল কিন্তু রেজিস্ট্যান্সে অ্যাপ্লিকেবল, অনেক জিনিস আছে যেগুলো আজকে পড়বো যেগুলোর ক্ষেত্রে ওহমস ল অ্যাপ্লিকেবল নয়, ইয়েস আর নো? এটা রিপ্লাই দেবে। তো ওহমস ল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, দ্যাটস ওয়াই এই ইকুয়েশনটা তুমি লিখতে পারছো, তার ফলে এটা ভি ইজ প্রপোর্শনাল টু আই হচ্ছে। এবার তাহলে দেখো ভি এর ভ্যালু বসিয়ে দাও, ভি এর ভ্যালু কত, ভি জিরো সাইন ওমেগা টি ইকুয়াল টু আই আর, ইয়েস অর নো? সো আই ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে বলো, ভি জিরো সাইন ওমেগা টি বাই আর, ইয়েস অর নো? তার মানে দেখো, ভোল্ট, ভি জিরোটা কি বলো, ম্যাক্সিমাম অফ ভোল্টেজ, পিক ভ্যালু অফ ভোল্টেজ, আরটা তো কনস্ট্যান্ট, রেজিস্ট্যান্স তো সার্কিটে কনস্ট্যান্ট, তাহলে ভি জিরো বাই আর, ভি জিরোটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে ভি জিরো বাই আর ইজ অলসো ম্যাক্সিমাম কোয়ান্টিটি, এস আর নো? একটু রিপ্লাই দেবে, আর তো কনস্ট্যান্ট, তো ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু ভি জিরো, তার ফলে কি হচ্ছে, তার মানে কি, কারেন্ট যে পাচ্ছ কারেন্টের ভ্যালুটা কি আসছে দেখো, ভি জিরো বাই আর সাইন ওমেগা টি, তাহলে কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু কি করে পেতে পারো তুমি, টি ইকুয়াল টু ধরো, মানে যখন নাকি দেখো ভোল্টেজটা ম্যাক্সিমাম কখন হবে, আগের দিন বলেছিলাম, এই ক্ষেত্রে যখন ওমেগা টি ইকুয়াল টু 90 ডিগ্রি হবে তখন ভোল্টেজটা ভি ইকুয়াল টু ভি জিরো হবে না, এস আর না? একটু রিপ্লাই দেবে। ওয়েন
ওমেগা টি ইকুয়াল টু 90 ডিগ্রি, তখন ভি ইকুয়াল টু কত হবে বলো? ভি জিরো সাইন ওমেগা থ্রি, যদি 90 ডিগ্রি হয় তাহলে সাইন 90, তাহলে ভি জিরো ইজ দ্য ম্যাক্স, ভি ইকুয়াল টু ভি জিরো মানে ম্যাক্সিমাম হচ্ছে। একটু রিপ্লাই দেবে, তাই না? একটু রিপ্লাই দেবে। বা টি ইকুয়াল টু, যদি আমি লিখি 90 ডিগ্রি বাই ওমেগা, এই সময় এত সেকেন্ডে, when t equal to 90 ডিগ্রি বাই ওমেগা সেকেন্ড, এত এই মুহূর্তে ওমেগা টি 90 ডিগ্রি হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে বলো? v ইকুয়াল টু ভি জিরো। তো এই ক্ষেত্রে দেখো কারেন্ট দেখো একই সময় পাবে, এখানে ইনস্ট্যান্ট কি কোন সময় হচ্ছে এটা, এই ঘটনাটা কখন হচ্ছে? এই যে তুমি 90 ডিগ্রি বসাচ্ছ কখন, t ইকুয়াল টু 90 বাই ওমেগা, কারণ t ইকুয়াল টু 90 বাই ওমেগা দিয়ে তো ওমেগা টি 90 ডিগ্রি হচ্ছে, এটা হচ্ছে। তার মানে এখানে কারেন্টের ক্ষেত্রে দেখো t ইকুয়াল টু যদি 90 ডিগ্রি বাই ওমেগা হয়, তাহলে হোয়াট উইল হ্যাপেন? ওমেগা টি কত, 90 ডিগ্রি, তাহলে সাইন ওমেগা টি কত হবে? বা এবার কারেন্ট I ইকুয়াল টু ভি জিরো বাই আর সাইন 90 ডিগ্রি, তাহলে ভি জিরো বাই আর সাইন 91, তাহলে কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু কত বেরোলো বলো? ভি জিরো বাই আর। এটা কখন হচ্ছে? এই টি ইকুয়াল টু 90 ডিগ্রিতে। তাহলে দেখো টি ইকুয়াল টু 90 ডিগ্রি বাই ওমেগা, হ্যাঁ টি এত সেকেন্ড, তো টি ইকুয়াল টু 90 ডিগ্রি বাই ওমেগাতে কারেন্টও ম্যাক্সিমাম হচ্ছে, ভোল্টেজও ম্যাক্সিমাম হচ্ছে। ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার অল অফ ইউ? তনিমা, অরিজিৎ? তার মানে দেখো একই সময়, তাই না? আমি যে বলেছি একই সময় ম্যাক্সিমাম মিনিমাম হবে, তারই তো ফেজ ডিফারেন্স। তার মানে এখান থেকেও বুঝতে পারছো যে একই সময় ও টি ইকুয়াল টু 90 বাই, এবার ওমেগার কিছু একটা ভ্যালু বসিয়ে দাও না, 50 হার্জ, তাহলে একটা সেকেন্ডে বেরিয়ে যাবে, মানে তোমার টি এর একটা ভ্যালু বেরোবে। আমি সেই ক্যালকুলেশনে যাচ্ছি, তাহলে বুঝতে পারছি একই সময় ভোল্টেজ ম্যাক্সিমাম হচ্ছে এবং কারেন্টও ম্যাক্সিমাম হচ্ছে, তার মানে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স সেম। এবার তাহলে কারেন্টের পিক ভ্যালু কত হবে বলো? ভোল্টেজ ভি এর পিক ভ্যালু যদি ভি জিরো হয়, কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু কত বেরিয়েছে? ভি জিরো বাই আর। তার মানে কারেন্টের পিক ভ্যালু কত? ভি জিরো বাই আর। ইয়েস অর নো? তো কারেন্টের পিক ভ্যালুকে যদি তুমি আই জিরো দিয়ে এক্সপ্রেস করো, কারেন্টের পিক ভ্যালুকে যদি আই জিরো দিয়ে এক্সপ্রেস করো, তাহলে কি লিখতে পারো? আই জিরো ইকুয়াল টু ভি জিরো বাই আর। এটাই তো ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্ট। তাহলে এই ইকুয়েশনটাকে কি লিখতে পারো? আই জিরো সাইন ওমেগা টি। আই জিরো ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্ট, তার ভ্যালু কত? ভি জিরো বাই আর। একটু রিপ্লাই দেবে, বোঝা যাচ্ছে? ইয়েস অর নো? পতত্রী, তারপর অনুসুয়া, কেয়া। হ্যাঁ স্যার। এইবার একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, সবার এটা কনফিউশনে গুলি যায়। দেখো যখন ফেজ ডিফারেন্স জিরো, মানে দুটোই সেম ফেজে আছে, তখন কি ঘটনাটা ঘটে? যেই মুহূর্তে কারেন্ট ম্যাক্সিমাম সেই মুহূর্তে ভোল্টেজ ম্যাক্সিমাম, যেই মুহূর্তে কারেন্ট মিনিমাম সেই মুহূর্তে ভোল্টেজ মিনিমাম। কিন্তু এর মানে এই নয় কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু এবং ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু সেম। এই জায়গাটাই সবাই গোলা। দেখো টি ইকুয়াল টু 90 ডিগ্রি বাই ওমেগা, এক্ষেত্রে ভোল্টেজ তার ম্যাক্সিমাম ভ্যালু, ভোল্টেজটার ভ্যালুটা ওর ম্যাক্সিমাম ভ্যালুর সাথে সমান। এক্ষেত্রে কারেন্ট ওর ম্যাক্সিমাম ভ্যালুর সাথে সমান, কিন্তু ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু আর কারেন্ট ম্যাক্সিমাম ভ্যালু কি সেম? একটু দাঁড়াও। তার মানে কি, এই লেন্থটা ভি এর যে ম্যাক্সিমাম ভ্যালু, ভি এর যে ম্যাক্সিমাম ভ্যালু, এই লেন্থ আর এই লেন্থটা সমান নাও হতে পারে, বুঝতে পারছো? কিন্তু এই মুহূর্তের ম্যাক্সিমাম এই মুহূর্তের ম্যাক্সিমাম হবে। ইয়েস আর না? একটু রিপ্লাই দেবে। তার মানে এই কার্ভটা তুমি যদি আর এর ভ্যালু বাড়াও, যদি আর এর ভ্যালু বাড়াও, তাহলে কি হবে? আর যদি হাই রেজিস্ট্যান্সের ভ্যালু থাকে, তাহলে কারেন্টের ভ্যালুটা কমবে। তার মানে সেই ক্ষেত্রে পিকচারটা ধরো, যদি একটু বেশি রেজিস্ট্যান্সের সার্কিটটা রাখো, রেজিস্ট্যান্সের ভ্যালুটা যদি বাড়িয়ে দাও, তাহলে কি হবে? এই পিকচারটাতে এরকম হবে, বুঝতে পারছো? তার মানে কি, এই লেন্থ এর লেন্থের থেকে ছোট, কিন্তু কি একই সময় ওর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে, যেই সময় ও ম্যাক্সিমাম হচ্ছে ওই সময় ও কারেন্টটা ম্যাক্সিমাম হচ্ছে। ইয়েস আর না? বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। এই একটা ফান্ডামেন্টাল পয়েন্ট।
সুমনা, তনিমা বোঝা যাচ্ছে? দীপশিখা? হ্যাঁ স্যার। ওকে, প্রতত্রি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, এর একটা ইম্পর্টেন্ট জিনিস, এগুলো তো বইয়ে লেখা থাকে না যে তারপরে এখান থেকে তোমাকে বুঝে নিতে হবে যে কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালুর সাথে সমান না, কিন্তু যেই সময় ও ম্যাক্সিমাম হচ্ছে কারেন্টটা সেই সময় ম্যাক্সিমাম হচ্ছে। এটা কোন ক্ষেত্রে? রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। তো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এই জন্যই বলা হয় দ্যাট কারেন্ট অ্যান্ড ভোল্টেজ আর ইন সেম ফেজ, কারণ ওর যখন ম্যাক্সিমাম ও তখন ম্যাক্সিমাম হচ্ছে, ও যখন জিরো ও তখন জিরো হচ্ছে। দেখো, তো এই সব এই জিনিসটা গেল। তো IRMS এর ভ্যালু কত হবে এত অব্দি সবাই লেখা গেলে বলবে, এটা মুছে দেবো। স্যার আরেকবার বলুন। কোনটা বলো? রেজিস্ট্যান্সের ক্ষেত্রে তা আপনি কি বললেন? রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বলো। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কারেন্ট এবং ভোল্টেজ একই ফেজে থাকে। কারণ কি? যদি কোনো সার্কিটে এসি দিয়েছো, রেজিস্ট্যান্স লাগিয়েছো, কারণ কি? যেই মুহূর্তে কারেন্ট ভোল্টেজ ম্যাক্সিমাম হচ্ছে সেই মুহূর্তে কারেন্টও ম্যাক্সিমাম হচ্ছে, যেই মুহূর্তে ভোল্টেজ জিরো সেই মুহূর্তে কারেন্টও জিরো। তার মানে কি? একই জিনিস, একই সময় ওরা ম্যাক্সিমাম এবং একই সময় ওরা মিনিমাম জিরো, এই ঘটনাগুলো ঘটছে। এই দ্যাটস ওয়াই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কারেন্ট এবং ভোল্টেজ সেম ফেজে থাকে, ওদের মধ্যে দশা পার্থক্য শূন্য হয়। দে আর ইন সেম ফেজ ইন তোমার রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কারেন্ট অ্যান্ড ভোল্টেজ আর ইন সেম ফেজ। বোঝা গেছে? কিন্তু ওরা কারেন্ট এবং ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু মে নট বি সেম। দেখো, ওর ম্যাক্সিমাম ভ্যালু V0, ওর ম্যাক্সিমাম ভ্যালু V0 বাই আর। ইয়েস আর না? বোঝা গেছে? এবার একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। ওকে, একটু তোমরা লাইন, এবার ম্যাথামেটিক্যালি একটু ফলো করতে হবে। দেখো, এখন এরপরে আমরা ক্যাপাসিটার পড়বো, তারপরে ইন্ডাক্টর পড়বো, এই জিনিসগুলো পড়বো। প্রথম কথা, ভোল্টেজের এক্সপ্রেশন কি আছে বলো? V ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি। ইয়েস অর নো? আর কারেন্টের এক্সপ্রেশন কি আছে? I0 সাইন ওমেগা টি। গতদিন আমরা যখন এগুলো সব মুছে দিই, সবার তো হয়ে গেছে? একটু রিপ্লাই দেবে সবাই। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। এবার দেখো, আগের দিন আমরা পড়েছিলাম যখন ফেজ ডিফারেন্স ছিল, কি বলতো? V ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি। বা আজকেও যেমন পাওয়ার ফ্যাক্টর বার করতে গিয়ে দেখলাম I ইকুয়াল টু ধরো I0 সাইন অফ ওমেগা টি মাইনাস থিটা। বা এইখানে যদি মাইনাস থিটা বা প্লাস থিটা থাকে, এই যে থিটাটা দেখেই বোঝা যাচ্ছে এই থিটাটা কি ছিল বলো? ফেজ ডিফারেন্স বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। যদি ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স না থাকে, তার মানে এক্সপ্রেশনটা কিরকম আসবে বলো? I ইকুয়াল টু, তাহলে I0 সাইন ওমেগা টি থাকবে। এই যে ওমেগা টির সাথে আর কেউ থাকবে না। তার মানে একে যদি আই ড্যাশ বলি, তাহলে এই ভি আর আই ড্যাশ কিন্তু সেম ফেজে আছে। ইয়েস আর নো? কারণ দেখো, এখানে কোনো থিটার নাম গন্ধ নেই। ও V0 সাইন ওমেগা টি, ও I0 সাইন ওমেগা টি। যেমন এই যে, তাহলে এই এক্সপ্রেশনটা দেখে বুঝতে পারছো দে আর ইন সেম ফেজ। এবার আমাদের ম্যাথামেটিক্সেও কিন্তু বুঝতে হবে, ফলো আপ করতে হবে। এই এক্সপ্রেশন থেকেই বুঝতে পারছি যে এরা সেম ফেজে আছে। এই সার্কিটে ভোল্টেজ এবং কারেন্ট সেম ফেজে আছে। ম্যাথামেটিক্যালি কি দেখে বুঝছি? এটা দেখে। দেখো, সাইন ওমেগা টি, এক্ষেত্রে সাইন ওমেগা টি। যদি এখানে অন্য কোনো অ্যাঙ্গেল বসে থাকতো, ধরো থিটা, বা থিটার ভ্যালু 0 ডিগ্রি 30 ডিগ্রি, যদি এরকম থাকতো, তাহলে তার মানে আর ফেজ ডিফারেন্স জিরো হতো না। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। ইয়েস আর নো? ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে। হ্যালো? হ্যাঁ স্যার। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ধরো এরকম একটা দেখলাম, আমি বলে রাখছি। কোন সার্কিটে V ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি, I ইকুয়াল টু I0 cos ওমেগা টি। এদের মধ্যেও কিন্তু ফেজ ডিফারেন্স আছে। কারণ ফেজ ডিফারেন্স আছে কিনা তোমাকে বুঝতে হবে। একটু সবাই, রেকর্ডটা অফ আছে তো দেখো, এখানে এখানে যখন নাকি ভোল্টেজ এবং কারেন্ট সেম পেজ আছে, কি দেখে বুঝলে? ওমেগা টি আছে, আর এখানে সাইন আছে, এটাও সাইন, তাহলে সাইন ওমেগা টি। তো প্রথম কাজটা আমাদের ভেরিফাই করার সময় যে কারেন্ট এবং ভোল্টেজ সেম পেজে আছে কিনা, এই অপারেটরটা যেন সেম থাকে। প্রথম কথা, ভোল্টেজে সাইন আছে, এক্ষেত্রেও সাইন আছে। তারপরে দেখবো ওমেগা ভেতরে অ্যাঙ্গেলটা সেম আছে কিনা, ব্যাস, তাহলে সেম পেজ। কিন্তু এই ক্ষেত্রে কি আছে দেখো, V ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি, আর এক্ষেত্রে যেটা লিখেছি V0 I0 cos ওমেগা টি।
অপারেটরটা চেঞ্জ হয়ে গেছে, তো তোমাকে প্রথমে কি করতে হবে, অপারেটরটা সেমে আনতে হবে। ও সাইনে আছে তো ওকেও সাইনে আনতে হবে। তো কস ওমেগা টি কে কিভাবে লিখতে পারো বলো? কস ওমেগা টি আছে, এটাকে কি লিখতে পারো? সাইন অফ ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। এই এই পুরো জিনিসটাই কিন্তু, কোথায় গেল পেনটা, যা, এই পুরো জিনিসটাই কিন্তু এর সাথে আলাদা। আমি এটা ই করে দিচ্ছি। এর সাথে কোনো সম্পর্ক নেই, আমি ফেজ অ্যাঙ্গেলটা বোঝাচ্ছি এখানে, তাই তো? এগুলো মুছে দিই কারণ এর সাথে যাতে না গোলায়। আমি ফেজ অ্যাঙ্গেল ম্যাথামেটিক্সটা বোঝাচ্ছি, কি করে দেখে বুঝবে তারা কেম ফেজে আছে সেম ফেজে। তার মানে কি দেখো, ভি জিরো সাইন ওমেগা টি, আই ইকুয়াল টু আই জিরো কস ওমেগা টি, এরা সেম ফেজে আছে কিনা বুঝতে পারবে না যতক্ষণ না তুমি দুটোর অপারেটরই ভি এবং আই এর অপারেটরটা সেম মিশে নিয়ে যাবে। তো কসটাকে সাইনে কনভার্ট করো, তাহলে কস ওমেগা টি ইকুয়াল টু কি হয়, সাইন ওমেগা টি প্লাস 90। এবার যেই সেম অপারেটরে চলে গেল, তুমি পরিষ্কার বুঝতে পারছো যে সাইন ওমেগা টি ছিল, আর এক্ষেত্রে সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। তার মানে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে এখানে ফেজ ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি, এবং কারেন্টটা কি এক্ষেত্রে ভোল্টেজের থেকে 90 ডিগ্রি এগিয়ে আছে, প্লাস 90 ডিগ্রি। বুঝতে পারছো? ইয়েস অর নো? তো এই ক্ষেত্রে একটু রিপ্লাই দেবে সবাই। পদ্ধতি বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ স্যার। তো এই ক্ষেত্রে তার মানে কি, কারেন্টটা ভোল্টেজের থেকে 90 ডিগ্রি এগিয়ে আছে। তো প্রথম কাজটাই হবে, তোমাকে সেম অপারেটরে নিয়ে যেতে হবে। তারপরে তুমি চেক করবে যে এটা সেম ফেজে আছে। যদি দেখো এখানেও জিরো, তাহলে সেম ফেজ। কিন্তু যেই দেখবে এখানে কোনো অ্যাঙ্গেল ঢুকে আছে, তার মানে দ্যাট ইজ দ্য ফেজ ডিফারেন্স বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। ঠিক আছে, এত অব্দি সবার ক্লিয়ার? এই ট্রিক্সগুলো কিন্তু তোমাদের অনেক অঙ্ক করতে কাজে লাগবে, যখন মেন প্রবলেম করবে। কেউ যেই বা নিট বোর্ডে ওরকম অঙ্ক আসতে পারে, বেসিক, দিস আর দ্য বেসিক অফ নিট। ঠিক আছে, সবার ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে, তাহলে আমি মুছে দিই নিট অ্যান্ড যেই। এইবার আমি চলে যাব পিওরলি ইন্ডাকটিভ সার্কিট। এতক্ষণ যেমন আমরা রেজিস্টিভ সার্কিট, তনিমা বুঝতে পারছো? এবার আমরা, হ্যাঁ স্যার। তনিমাতে ইন্ডাকশনটা ভালো করেছিলে। আমরা এই ক্লাসের পরে সবাইকে বলে দেবো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ওই ভিডিও, ওই অ্যালবামটাও সবাইকে দিয়ে দেবো যারা নতুন এসছে। এটা হচ্ছে পিওরলি মানে ইন্ডাক্টর। যদি বলি ইন্ডাক্টর, কালিটা মনে হয় শেষ হয়ে এসছে, নতুন কালি আনতে হবে। ইন্ডাক্টরের ক্ষেত্রে হয় কি, সেটা বোঝার আগে তোমাদের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বুঝতে হবে, তা না হলে এই সার্কিটগুলো বুঝতে পারবে না। সবাই মন দিয়ে দেখো। ধরো একদম সিম্পল কোনো একটা সার্কিট এরকম আছে, ওর রেজিস্ট্যান্স আর, এবার এখানে একটা ভোল্টেজ দিয়েছে, ঠিক আছে? ইন্ডাক্টরটা পরে আসছে, এটাকে বুঝতে হবে। এইখানে ধরো ভোল্টেজ আছে ভি, তাহলে এখানে কারেন্ট যাবে আই, তাহলে এখানে ভি ইকুয়াল টু কত হবে, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে, একদম 9-10 এর কনসেপ্ট, আই আর। কারেন্টের ভ্যালু কত হবে, ভি বাই আর, তাই তো? তার মানে তুমি এখানে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা পাচ্ছ। কি বললাম? রেজিস্ট্যান্স মানে ধরো একটা ইনস্ট্রুমেন্ট লাগিয়েছো, তুমি ধরো কোনো টিভি চালিয়েছো, বা কোনো রেডিও চালিয়েছো, বা কোনো ইনস্ট্রুমেন্ট চালাচ্ছ, হিটার, হোয়াট এভার, দিস আর দ্য ইনস্ট্রুমেন্ট, তাই না? আমরা কি করি, সার্কিটের প্লাগ পয়েন্টে লাগিয়ে দিই, ভোল্টেজে লাগিয়ে দিই। তারপর ওই, ধরো তুমি ইস্ত্রি করছো, আয়রন করছো, আয়রনের প্লাগটা বোর্ডে লাগিয়ে দিয়েছো, মানে কি 240 ভোল্টে লাগিয়ে দিয়েছো। এবার ওখান থেকে আয়রনে কি হচ্ছে, কারেন্ট যাচ্ছে, তার ফলে আয়রনটা হিট হচ্ছে, এই আয়রনের রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, ফলে আয়রনটা হিটিং হচ্ছে। ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। বুঝতে পারছো সবাই? একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো? তো তার মানে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য আয়রন, যে ইনস্ট্রুমেন্টটা লাগিয়েছো সেখানে ভোল্টেজ ড্রপটা কি হচ্ছে, আই ইন্টু আর, তাই তো? একটু রিপ্লাই দেবে সবাই। সোনিয়া, দীপশিকা। হ্যাঁ স্যার। এইবার দেখো, তার স্যার মানে আরেকবার বলবেন?
কোন জায়গাটা বলো? কোনো স্যার আমি ছিল। ভোল্টেজ ড্রপ কোনো একটা সার্কিট ইনস্ট্রুমেন্ট লাগিয়েছো, সেখানে বাইরে থেকে ভোল্টেজ ব্যাটারি দিয়েছো। তাহলে ধরো আয়রন করছে বাড়িতে, আয়রনের প্লাগটা দিয়েছো, ভোল্টেজে দিয়ে দিলে 240 ভোল্ট ধরো। এবার তাহলে কি হবে, এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে। কারেন্টের ভ্যালু কি হবে, ভি ইকুয়াল টু আই আর, তার মানে রেজিস্ট্যান্স, মানে হিটারের অ্যাক্রসে, ইস্ত্রির অ্যাক্রসে, আয়রনের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে, আই ইন্টু আর। ওর মধ্যে দিয়ে যা কারেন্ট যাচ্ছে ইন্টু ওর রেজিস্ট্যান্স, এটাই হবে ওর ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দা তোমার আয়রন। ইয়েস অর নো? এটা যদি আই, এটা যদি ভি সাফিক্স আর বলো, ভি সাফিক্স আর ইকুয়াল টু মানে কি, এই রেজিস্টারের অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে কি হওয়ার কথা, ভি ইকুয়াল টু ভি আর, মানে রেজিস্টারের অ্যাক্রসে এত ভোল্টেজ ড্রপ হচ্ছে, এটা রিপ্লাই দেবে, তাই তো? এবার ধরো আমি এবার এখানে আরেকটা সার্কিট আঁকছি, এইভাবে বুঝতে হবে, না হলে না বুঝতে পারবে না। পেনটা খুবই বাজে দিয়েছে। দাঁড়া, খুবই বাজে পেন দিয়েছে। খুব মন দিয়ে দেখো এটা, হ্যাঁ, তাহলেই বুঝতে পারবে ইন্ডাক্টরটা, কোনো বইয়ে কিন্তু এইভাবে দেয়নি এবং কনফিউশন হবে। ধরো এই রেজিস্টারটা আর 1, এই রেজিস্টারটা আর 2, ইয়েস অর নো? এখানে কারেন্ট যাচ্ছে আই, তাহলে আর 1 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে বলো, ভি সাফিক্স আর 1 কত হবে বলো, আই ইন্টু আর 1, ইয়েস অর নো? ভি সাফিক্স আর 2 মানে আর 2 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে বলো, আই ইন্টু আর 2, ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে তনিমা, দীপশিকা। Yes, sir. এইবার ধরো রেজিস্ট্যান্সটার ভ্যালু আর 2টা 0, রেজিস্ট্যান্সটার ভ্যালু এইখানে আর 2 এর ভ্যালু 0, তার মানে জিনিসটা দেখতে কি হবে আলটিমেটলি, এই রেজিস্ট্যান্সটা নেই মানে 0, মানে একটা শুধু, যদি রিয়েল পিকচার আঁকো একটা লম্বা তার, এর কোনো রেজিস্ট্যান্স নেই। বা যদি তুমি রেজিস্ট্যান্স দিয়ে বোঝাতে চাও তাহলে দেখতে দেখাবে এর অ্যাক্রসে রেজিস্ট্যান্সের ভ্যালু, যদি রেজিস্ট্যান্সের ভ্যালুটা 0 হয় তাহলে ভি সাফিক্স আর 2 কি হবে, 0 হবে, কারণ আর 2টা 0 হয়ে গেছে। পয়েন্ট টু বি নোটেড, এইখানে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস আর 2 কেন 0 হলো আমাকে বলো, বিকজ আর 2 ইকুয়াল টু 0। তার মানে কি এইটা, যে এইখান দিয়ে কারেন্ট যাচ্ছে না, নিশ্চয়ই কারেন্ট যাচ্ছে, কারেন্টের ভ্যালু কত, আই, এস আর নো? আর টুর ভ্যালু যদি 0 হয়ে যায়, তাহলে আর 2 এর ওপরে কেন ভোল্টেজ পাবে না তুমি, আর 2 অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ভি আর 2 কেন 0 হবে, বিকজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট রেজিস্ট্যান্সটার ভ্যালু 0, তাই জন্য এখানে ভোল্টেজ ড্রপটা 0 হচ্ছে। কিন্তু কারেন্ট তো আছে, কারেন্ট তো এক্সিস্ট করছে, এইখান দিয়ে যা কারেন্ট যাবে এই ক্ষেত্রে সেম কারেন্ট যাবে, বিকজ দে আর ইন সিরিজ। ইয়েস আর নো? বোঝা যাচ্ছে সবার? একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এই কনসেপ্টটা সবাই মন দিয়ে একটু দেখো, নালে কিন্তু বুঝবে না, ইন্ডাক্টর কোনো বই এইভাবে বলেনি, এবং এই জন্য কেউ বুঝতেও পারে না মেন ইকুয়েশন। এবং এইটা যদি না বুঝতে পারো, এল সার্কিটও বুঝতে পারবে না এবং এল আরও বুঝতে পারবে না। এটার ওপর এলও দাঁড়িয়ে আছে, এল আরও দাঁড়িয়ে আছে। এটা সবার ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে। All of you Yes, understand? sir. All of you understand? হ্যাঁ স্যার। ওকে, এইবার যেটা বলবো সেটা এবার হয়তো তোমরা বুঝতে পারবে। ধরো একটা সার্কিটে সিম্পল ইন্ডাক্টর আছে, আর কিছু নেই, এখানে একটা এসি দিয়ে দিয়েছে, এটি সিম্পল ইন্ডাক্টর যার ইন্ডাকট্যান্সের ভ্যালু এল, এবং এই ইন্ডাক্টরটার কোনো রেজিস্ট্যান্স নেই। কি বললাম, এই ইন্ডাক্টরটার রেজিস্ট্যান্স 0, কারণ এই কোনো তারের তো রেজিস্ট্যান্স থাকে,
এবার যেহেতু দেখো কিছুই না, এই যে লম্বা তার, এই যে সরু তার, এর কোনো রেজিস্ট্যান্স নেই, তাই না? তুমি যা দেবে কারেন্ট যাবে এখান দিয়ে। এই তুমি যে রেজিস্ট্যান্সটা আঁকো, এই যে এখানে একটা ধরো ব্যাটারি দাও, রেজিস্ট্যান্স বলো, এর মানে কি? রেজিস্ট্যান্স শুধু এই পোর্শনটাতেই আছে, এই তারের কি কোনো রেজিস্ট্যান্স থাকে না। এই তারের রেজিস্ট্যান্স উইথ রেসপেক্ট টু দিস জিরো, তাই না? তো এইটা তার কোনো যা রেজিস্ট্যান্স এখানে। তো এইখানেও কি দেখবে কোশ্চেনে বলে দেয়, ইন্ডাক্টর যখন বলো ইট ইজ অ্যাজিউম দ্যাট ইন্ডাক্টর হ্যাজ নো রেজিস্ট্যান্স, ইন্ডাক্টরটার কোনো রেজিস্ট্যান্স নেই, তাই তো? ইয়েস অর নো? এবার খুব মন দিয়ে দেখো, এইখানে যেই এসি সাপ্লাইটা অ্যাপ্লাই করা হয়েছে সেই ভোল্টেজটা ধরো আগের মতোই, ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি। তার মানে কি, যেই নাকি এই সোর্সটা অ্যাপ্লাই করা হবে, এসিটা যেই কারেন্ট শুরু হবে, কারেন্টের ভোল্টেজের ইকুয়েশনটা কি হবে বলো? ভোল্টেজের দেখতে এরকম হবে, এই ম্যাক্সিমাম, এটা হচ্ছে ভোল্টেজের অ্যাক্সিস, দিস ইজ ভি জিরো। এবার যেই ভোল্টেজটার ভ্যালু আস্তে আস্তে বাড়বে, ফার্স্টে তো জিরো, তারপরে আস্তে আস্তে বাড়বে, তো যেই সার্কিট দিয়ে ফার্স্টে তো জিরো ছিল কারেন্ট, ভোল্টেজ যখন জিরো কারেন্টও জিরো, যেই ভোল্টেজটা বাড়বে কি হবে, ইন্ডাক্টরের মধ্য দিয়ে, তনিমা বলো, তুমি তো করেছো, যখন নাকি কারেন্টটা জিরো ওখানে ম্যাগনেটিক ফিল্ডও জিরো বলেছিলাম সেলফ ইন্ডাকট্যান্সের জন্য। তার মানে যখনই কোনো ইন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট যায় ডিউ টু সেলফ ইন্ডাকট্যান্স, যেই ভোল্টেজের জন্য এখানে কারেন্ট ফ্লো হচ্ছে তার অপোজিট দিকে একটা ভোল্টেজ তৈরি হয় ইন্ডাক্টরের ভেতরে, সেই ভোল্টেজটার ভ্যালু কত? মাইনাস এল ডিআই ডিটি। ইয়েস অর নো? এই মাইনাসটা কি বলছে? তার মানে এই ইন্ডাক্টরটার অ্যাক্রসে যেই ভোল্টেজটা তৈরি হবে সেইটা কি এর অপোজিট দিকে হবে? ইয়েস অর নো, একটু রিপ্লাই দেবে। এর পোলারিটি যেদিকে তার অপোজিট, তার মানে এর পোলারিটি যদি এটা মাইনাস প্লাস মাইনাস হয়, এটা প্লাস মাইনাস হবে, তার মানে তার অপোজিট দিকে কাজ করবে। ইয়েস অর নো, একটু রিপ্লাই দেবে। জানো তো ইন্ডাক্টরের ভোল্টেজটা কি? লেঞ্জ, অ্যাকর্ডিং টু লেঞ্জ ল এটা বলছে ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হয় সেটা অপোজিট দিকে কাজ করে, ডিউ টু হুইচ কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু দ্য ইন্ডাক্টর। ইয়েস অর নো, একটু রিপ্লাই দেবে সবাই। পতত্রী, ও এখানে পতত্রী, অনুসুয়া, দেখতে পাচ্ছিল তো না স্ক্রিনে, ওটা চলে এসেছিল। হ্যালো, হ্যালো, বুঝতে পারছো সবাই? দীপশিকা, তাহলে দেখো যে কোনো একটা মুহূর্তে, ধরো টি ইকুয়াল টু টি সেকেন্ডে কত হচ্ছে, যে কোনো এক মুহূর্তে এক টি ইকুয়াল টু টি সেকেন্ড ভোল্টেজ ড্রপ কত হচ্ছে? এইটা যদি এইদিকে ভোল্টেজ ড্রপ হয় তাহলে এই ভোল্টেজটা এর অপোজিট দিকে কাজ করছে, তাহলে নেট ভোল্টেজ এই ই ইকুয়াল টু এর অ্যাক্রসে যে ভোল্টেজটা হবে দ্যাট ইজ মাইনাস এল ডিআইডিটি, এটা কি এর অপোজিট দিকে কাজ করবে, তাহলে নেট ভোল্টেজ ড্রপ ইন দিস সার্কিট কত হবে অ্যাট যে কোনো মুহূর্তে, যদি যেই অ্যাট টি ইকুয়াল টু টি সেকেন্ড, যদি কারেন্টের ভ্যালু, ইফ কারেন্ট ইজ আই, কারেন্টের ভ্যালুটা আই ধরা হচ্ছে, কারণ কারেন্ট আস্তে আস্তে বাড়ছে, ভোল্টেজ যেমন কারেন্ট আস্তে আস্তে বাড়বে, বাড়তে বাড়তে আবার কমবে, যখন ও কমবে, তো অ্যাট টি ইকুয়াল টু টি সেকেন্ড ধরো কারেন্টের ভ্যালুটা আই হচ্ছে, তাহলে এই মুহূর্তে নেট ভোল্টেজ ড্রপ ইন দ্য সার্কিট বা নেট ইএমএফ ইন দ্য সার্কিট কত হবে বলো? বা এফেক্টিভ ভোল্টেজ যাই বলো, এফেক্টিভ ভোল্টেজ কত হবে? ভি জিরো সাইন ওমেগা টি মাইনাস এল ডিআই ডিটি, ইট ইজ দ্য নেট ভোল্টেজ ড্রপ বা নেট ভোল্টেজ ইন দিস সার্কিট। কারণ এইটা তো ওর বিরোধিতা করবে, সেলফ ইন্ডাকট্যান্সের কনসেপ্ট, এটা তো আর এখন বোঝানো সম্ভব না। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আছে, সেটা তোমরা সবাই করেওছো হয়তো, যারা যারা করেছো নিশ্চয়ই জানো, না জানলেও আমার রেকর্ডিং আছে, দেখে নেবে, বুঝে যাবে। তনিমা বুঝতে পেরেছো? দীপশিখা, Yes, sir. পতত্রী, তনিমা, তারপরে অনুসুয়া, কেয়া, Yes, sir. ওকে। তার মানে দিস ইজ দ্য নেট ভোল্টেজ ড্রপ ইন দিস সার্কিট। তো এই, এটা হচ্ছে নেট ভোল্টেজ, এই ভোল্টেজের জন্য এখানে একটা কারেন্ট পাবো আই। এবার এই সার্কিটে দেখো রেজিস্ট্যান্সের ভ্যালু কত? জিরো। ইয়েস অর নো? তাই তো? তো এইখানে যেই তারটা আছে তার রেজিস্ট্যান্সের ভ্যালু জিরো, যে কোনো এই পুরো তারটাই ধরতে পারো, এই ইন্ডাক্টরটার বাদে বাদে যেটুকু আছে পুরো তারটার রেজিস্ট্যান্স কত? জিরো। তাহলে টোটাল ভোল্টেজ ড্রপে কি এই ভোল্টেজটাই তো ওই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ হচ্ছে, তার মানে কি এই ভি ইকুয়াল টু কি জানো? আই আর। ইয়েস অর নো, এটা রিপ্লাই দেবে।
নেট, এটা কি নেট ভোল্টেজ ড্রপ, নেট ভোল্টেজ ইকুয়াল টু কি আই ইন্টু আর। তো এখানে আবার এই পুরো সার্কিটের নেট ভোল্টেজ বেরোলো এইটা, তাহলে দিস উইল বি ইকুয়াল টু আই ইন্টু আর। এবার এই সার্কিটের রেজিস্ট্যান্সের ভ্যালু কত, জিরো, দ্যাটস ওয়াই ইট ইজ বিকামিং জিরো। বুঝতে পারছো, একটু রিপ্লাই দেবে। বইয়ে হয়তো আচমকা এটাই লিখে দিয়েছে ভি জিরো সাইন ওমেগা টি মাইনাস এল ডিআই ডিটি ইকুয়াল টু জিরো। এই ঘটনাটা ডেলিভারিটলি লেখা লেখা উচিত ছিল। বুঝতে পারছো, কারণ যদি ইন্ডাক্টরটার কোনো রেজিস্ট্যান্স থাকতো তাহলে আই ইন্টু আর এর একটা ভ্যালু পেতে। ইয়েস অর নো? যেহেতু রেজিস্ট্যান্স নেই ওই জন্য কি তোমাদের একটা কনফিউশন হয়ে যায়, আই জিরো না আর জিরো। আরে বাবা, আই তো থাকবেই, আই আছে বলেই তো এলডিআইডিটা আসছে। ইয়েস অর নো, একটু রিপ্লাই দেবে। তাই তো? তার মানে আই তো আছেই, তার মানে এটা নেট ভোল্টেজ হচ্ছে এইটা, দ্যাট উইল বি ইকুয়াল টু আই ইন্টু আর। যদি ও রেজিস্ট্যান্সের ভ্যালু যাই হোক, আই ইন্টু আর হবে, সেটাই তো ওই রেজিস্টারের একটা ভোল্টেজ ড্রপ। ওহমস ল অনুযায়ী তো তাই বলছে, তো রেজিস্ট্যান্সের ভ্যালু জিরো, দ্যাটস ওয়াই এটা জিরো হচ্ছে। তার মানে কারেন্ট জিরো না কিন্তু, বুঝতে পারছো তো? একটু রিপ্লাই দেবে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? পতত্রী, অনুসুয়া, কেয়া, সুমনা? হ্যাঁ স্যার। তাহলে এখানে দেখো কি দাঁড়াচ্ছে, ভি জিরো সাইন ওমেগা টি মাইনাস এল ডিআই ডিটি, এটা আবার লিখলাম, ইকুয়াল টু জিরো। তাহলে কি দাঁড়াচ্ছে, ভি জিরো সাইন ওমেগা টি ইকুয়াল টু এল ডিআই ডিটি। নাও এবার এটা ইন্টিগ্রেশন করতে হবে। ডিআই ডিটি কত বলো, আমি এরপরে পরের স্টেপটা এখানে লিখবো। ডিআই ডিটি ইকুয়াল টু 1/L, এলটা এদিকে চলে যাবে, ওপরে থাকবে ভি জিরো সাইন ওমেগা টি ডিটি। এত অবধি সবার লেখা হলে বলবে। তারপরে আমি এদিক থেকে করবো। স্যার ওটা টিআই ইকুয়ালস টু হবে না? কোনটা? ও হ্যাঁ, ইয়েস ইয়েস, যেখানে আপনি হ্যাঁ, ইয়েস ইয়েস, ডিআই ডিটি ইকুয়াল টু এটা হবে। থ্যাংক ইউ। তারপরে এর পরের স্টেপটা না আমি এখানে লিখছি, হ্যাঁ, এর পরের স্টেপটা এখানে লিখছি। তাহলে ডিআই কি হবে বলো, ভি জিরো বাই এল সাইন ওমেগা টি ডিটি। এইবার এর ইন্টিগ্রেশন করে দাও। ইন্টিগ্রেশনের মানেটা হচ্ছে, ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট কি, যখন ধরো আই ইকুয়াল টু জিরো, টি ইকুয়াল টু যখন জিরো ছিল আই ইকুয়াল টু জিরো, আর টি ইকুয়াল টু যখন টি হলো আই ইকুয়াল টু আই হবে। ক্লিয়ার? এইটাকে তোমরা ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের মাধ্যমেই করো, এইভাবে ডাইরেক্ট করতে যেও না। আমি বলে দিচ্ছি, এই জায়গাটা একটু বোঝার আছে তোমাদের। এবার যদি সিম্পল ইন্টিগ্রেশন করো কি আসবে বলো, আই, এটার ইন্টিগ্রেশন করলে আই হবে, তাই তো? বা যাই বলো, আই যদি স্মলেও লিখতে চাও আই, এর করলে হবে ভি জিরো এল সাইন ওমেগা টি, ইন্টিগ্রেশন করলে একটা মাইনাস আছে, মাইনাস অফ কস ওমেগা টি, নিচে একটা ওমেগা আসবে, তাই তো? এস আর নো? এত অব্দি আসতে বললে একটা কনস্ট্যান্ট আসবে এরপরে, এরপর একটা কনস্ট্যান্ট আসবে। ক্লিয়ার অল অফ ইউ? এই জায়গাটা একটু বোঝার আছে। তাহলে একটু রিপ্লাই দেবে। আবার এত অব্দি হয়েছে? হ্যালো? হ্যাঁ স্যার। এবার দেখো এইখানে কনস্ট্যান্টটার নিয়ম কি, কনস্ট্যান্টটা বার করতে গেলে কি হবে, কনস্ট্যান্টটার ভ্যালু কি হবে, আলটিমেটলি দেখো কারেন্টেই আসবে। কারণ ধরো, আমি বলে দিচ্ছি আগে, এই জিনিস এত অব্দি লেখা আছে, এবার আমি বলছি, ধরো এক্স ইকুয়াল টু আই প্লাস জেড, সবাই মন দিয়ে শুনবে। এর মানে কি,
ওয়াই জেড এই যে দুটো জিনিসকে যোগ করছো, যারা যোগ বা বিয়োগ, ধরো বা এক্স ইকুয়াল টু ওয়াই জেড বা এক্স ইকুয়াল টু ধরো ডাব্লিউ মাইনাস ওয়াই, ডাব্লিউ মাইনাস পি, যেই জিনিসগুলো যোগ করা হয় এবং যোগফলের ফলে যে রেজাল্টটা পাওয়া যায় তাদের ডাইমেনশন কিন্তু প্রত্যেকের সাথে সমান হয়, কারণ ওয়াই এবং জেড এর ডাইমেনশন মাস্ট বি ইকুয়াল টু এক্স। ওদের দুটো ডাইমেনশন সেম বলেই তুমি যোগ করতে পারছো। ডাইমেনশন বলতে একটা এক্সাম্পল বলছি, ধরো ওয়াই ইজ এ রুপিস 20 রুপিস, জেড ইজ এ রুপিস, একটা এক্সাম্পল বলছি, জেড ইজ এ 40 রুপিস। তাহলে 20 রুপিস প্লাস 40 রুপিস করলে তুমি এখানে কথা হচ্ছে এক্সট্রা 60 রুপিস। তার মানে কি, তুমি দেখো সিম্পল, যখন ওরা সেম ডাইমেনশনে আছে তুমি যোগ করতে পারছো। যদি এটা $20 হতো আর এটা 40 রুপিস হতো, তুমি যোগ করতে পারতে? পারতে না। তোমাকে ডলারটাকে আগে রুপিসে কনভার্ট করতে হতো, তাই তো? ইয়েস অর নো, অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? সিমিলারলি এটাও ধরো 30 রুপিস, এটা 20 রুপিস পি, তো তুমি সিম্পল বিয়োগ করতে পারছো। তো এক্স এর ইউনিটটা কি হবে? 10 রুপিস। ইউনিটটা কি হচ্ছে? রুপিস। ইয়েস অর নো, ডাইমেনশন বলতে আমি এটাকে বলছি, রুপিসটাকে। তো এটা যদি ডলারে থাকে আগে তোমাকে রুপিসে কনভার্ট করতে হবে, তারপরে রেজাল্টটা পাবে। তার মানে দেখো এখানে কি শেখা গেল, যেইগুলো জিনিস যোগ বা বিয়োগ করে তুমি রেজাল্টটা পাচ্ছ প্রত্যেকের ডাইমেনশনটা সেম হতে হবে, এক্স ডাব্লিউ পি প্রত্যেকের ডাইমেনশন সেম, সেটা হচ্ছে এখানে বা ইউনিট সেম, এক্ষেত্রে যেমন নাকি রুপিস হচ্ছে। ইয়েস অর নো, একটু রিপ্লাই দেবে, অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? তার মানে এখানে দেখো, একটু রিপ্লাই দেবে সবাই, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তার মানে এখানে দেখো এইখানে কি হ্যাঁ হচ্ছে, স্যার। এইখানে কি হচ্ছে, কারেন্টের দিস ইকুয়াল টু দিস প্লাস দিস, তার মানে কে কনস্ট্যান্ট আর ইউনিটটা কি হবে? ডাইমেনশনই ও কারেন্টই হতে হবে। এই জিনিসটারও ডাইমেনশন কারেন্ট হতে হবে, ভি0 বাই ওমেগা এল কস ওমেগা টি, এবং কে এর ডাইমেনশনটাও কারেন্টই হতে হবে। বুঝতে পারছো? বই হয়তো এত কিছু বলেনি, তার মানে কে কেও ডাইমেনশনালি কারেন্ট হতে হবে। ক্লিয়ার অল অফ ইউ? আচ্ছা, এটা চলে আসছে, সরি। এত অব্দি ক্লিয়ার? এবার আমি ইম্পর্টেন্ট ইনফরমেশন বলছি এই জায়গাটা, যে কোনটা কি বুঝতে পারা যাবে। একটু রিপ্লাই দেবে। এর ফলে কি হচ্ছে, কেটাকেও ডাইমেনশনালি কারেন্টের সাথে সমান হতে হবে, তাই তো? So for this no current or time independent current can flow in the circuit. তো দেখো, as the source of the voltage oscillates symmetrically about the zero, কারেন্টটা কি এরকম হচ্ছে, অসিলেট করছে, ম্যাক্সিমাম একটা ভোল্টেজটা একসময় ম্যাক্সিমাম, ভোল্টেজটা মিনিমাম, কারেন্টও তো একসময় ম্যাক্সিমাম হবে একসময় মিনিমাম হবে, ওদের মধ্যে ফেজ ডিফারেন্স থাক, কিন্তু কারেন্টটাও তো এরকম হচ্ছে। তো ভোল্টেজের অ্যাভারেজ ভ্যালু, যারা প্রথম ক্লাসটা করেছিলে একটু মন দিয়ে শোনো, ভোল্টেজের অ্যাভারেজ ভ্যালু ওভার দ্য হোল সাইকেল কত? 0। ইয়েস অর নো, একটু রিপ্লাই দেবে। তো তোমরা একটু রিপ্লাই দেবে, অনুশীলন কিয়া, ভোল্টেজ কারেন্ট, এবার এই ক্ষেত্রে ধরো কারেন্টটা এরকম হচ্ছে, কারেন্টটা ফেজ ডিফারেন্স আছে, যাই হোক, বুঝতে পারছো তো? এই ক্ষেত্রে কারেন্টটাতে ফেজ ডিফারেন্স পাবে একটু পরে। একটু রিপ্লাই দেবে সবাই, এই জায়গাটা বোঝার আছে কিন্তু, বইয়ে ভালোভাবে নেই। তো যারা এসির প্রথম ক্লাসটা দেখেছো দেখবে, ভোল্টেজের বা কারেন্ট যেটাই অল্টারনেটিং মানে ভ্যারি করছে ওভার দ্য ফুল টাইম পিরিয়ড, মানে এটা যদি 0 সেকেন্ড হয় এটা t সেকেন্ড টাইম পিরিয়ড, ওভার দ্য ফুল টাইম পিরিয়ড ওর অ্যাভারেজ ভ্যালু কত হয় বলো? অনুসুয়া কেয়া, 0 হয়। ইয়েস অর নো, রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। কারেন্টেরও অ্যাভারেজ ভ্যালু ওভার দ্য ফুল টাইম পিরিয়ড 0 হয়। তার মানে দ্যাটস ওয়াই এক্ষেত্রে তো আমরা একটা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু বলছি, তাই না? দিস ইজ দ্য, যে কোনো একটা মুহূর্তে কারেন্টের ভ্যালু কত, টি ইকুয়াল টু t সেকেন্ডে কারেন্টের ভ্যালু কত। তো এরও অ্যাভারেজ ভ্যালু ওভার দ্য ফুল টাইম পিরিয়ড 0, আর এইটারও অ্যাভারেজ ভ্যালু ওভার দ্য ফুল টাইম পিরিয়ড 0। আর কেটা কি? কে ইজ এ কনস্ট্যান্ট। একটু রিপ্লাই দেবে, কে তো ভ্যারিয়েবল হতে পারে না, এটা তো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, তাই না? ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী কনস্ট্যান্ট এসছে, তাহলে এরও, এটাও তার মানে এর নেচারটাও কি কারেন্টের মতো হওয়ার কথা। বুঝতে পারছো? ডাইমেনশনালি তো সেম। একটু রিপ্লাই দেবে, কারেন্টের যে ডাইমেনশন ওরও ডাইমেনশন সেম হতে হবে, এবং ওর নেচারের সাথে সমান হতে হবে। একটু রিপ্লাই দেবে, একটু রিপ্লাই দেবে সবাই। একটু আগে বললাম না, ওরটা কারেন্ট দুটো যোগ করছো, তার মানে ওর ডাইমেনশন ওর সাথে সমান হতে হবে। তো কারেন্টের অ্যাভারেজ ভ্যালু ওভার দ্য টাইম পিরিয়ড যেমন 0 হচ্ছে ফুল টাইম পিরিয়ড, তাহলে কনস্ট্যান্টটারও ফুল টাইম পিরিয়ডে অ্যাভারেজ ভ্যালু 0 হতে হবে।
একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো? কারণ এখানে কারেন্ট ভোল্টেজ দুটোরই ওভার দ্য ফুল টাইম পিরিয়ড অ্যাভারেজ ভ্যালু 0। একটু রিপ্লাই দেবে সবাই। হ্যালো, হ্যালো, কারো রেসপন্স পাচ্ছি না কেন? হ্যাঁ বা না কিছু বলো, তাহলে তো বুঝবো। হ্যাঁ স্যার। কারেন্টেরও অ্যাভারেজ ভ্যালু যখন 0 হচ্ছে, তার মানে কারেন্ট ভোল্টেজ সবই তো ওভার দ্য ফুল টাইম পিরিয়ড অ্যাভারেজ ভ্যালু 0, কারণ এটা তো ভ্যারি করছে, তার মানে কনস্ট্যান্টটারও নেচার সেম হতে হবে। এরকম কোয়ান্টিটি মানে কারেন্টের সাথে ওর ডাইমেনশনালি সেম হতে হবে, এবং ওর নেচারও অ্যাভারেজ ওভার দ্য হোল টাইম পিরিয়ড অ্যাভারেজ ভ্যালু ওর 0 হতে হবে। এবার কনস্ট্যান্টের, যারা প্রথম ক্লাস করেছিলে, কোনো কনস্ট্যান্টের অ্যাভারেজ ভ্যালু ওর যে কোনো একটা মুহূর্তের ভ্যালুর সাথে সমান হয়, ইয়েস অর না? মনে পড়ছে সবাই? একটা ডিসি কারেন্ট দিয়ে বুঝিয়েছিলাম, এরকম একটা ডিসি কারেন্ট ছিল, এই টাইম পিরিয়ডে ওর অ্যাভারেজ ভ্যালু এই ভ্যালুটাই দিয়েছিল, তাহলে এটা V0 ছিল। মনে পড়ছে অনুসুয়া কেয়া? যদি ডিসি কারেন্টের অ্যাভারেজ ভ্যালু ওভার দ্য টাইম পিরিয়ড বার করো, কত হয়? এই V0ই এসছিল, কারণ যেটা কনস্ট্যান্ট তার অ্যাভারেজ ভ্যালু তো ওটাই আসবে। ইয়েস অর নো অনুসুয়া এন্ড কেয়া? একটু রিপ্লাই দেবে। একদম প্রথমটায় দেখবে, বাদিকে আমি করে দেখিয়েছিলাম, সবাই ভিডিওটা দেখবে। একটা, এটা ধরো ডিসি কারেন্ট বা ডিসি ভোল্টেজ, তো ওর একটা কনস্ট্যান্টের, তুমি ধরো একটা স্কুলে 5 জন ছেলে আছে, প্রত্যেকেরই বয়স 5 বছর, 10 বছর, তাহলে তাদের অ্যাভারেজ বয়স কি 10ই হবে। তার মানে কি, একটা অ্যাভারেজের একটা ধরো কনস্ট্যান্ট, তার অ্যাভারেজ ভ্যালু অলওয়েজ ওই জিনিসটাই আসবে। তো এখানে দেখো, এই কনস্ট্যান্টটার অ্যাভারেজ ভ্যালু এই কারেন্টের অ্যাভারেজ ভ্যালুর সাথে একই নেচারে, তার মানে কারেন্টের অ্যাভারেজ ভ্যালু ওভার দ্য টাইম ফুল টাইম পিরিয়ড 0 হচ্ছে, তার মানে কনস্ট্যান্টটারও অ্যাভারেজ ভ্যালু ওভার দ্য ফুল টাইম পিরিয়ড 0 হতে হবে। তাহলে অ্যাভারেজ ভ্যালু যদি 0 হয়, তার মানে ওর অরিজিনাল ভ্যালুটাও 0 হতে হবে, তাহলেই তো ওটা কনস্ট্যান্ট। বুঝতে পেরেছো অনুসুয়ান কেয়া? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। এই জিনিসটাই যেন মাথায় থাকে, ইনস্ট্যান্ট এটা লিখে রাখবে, বইয়ে কিন্তু কোথাও পাবে না এইভাবে। বইয়ে শুধু বলে দিয়েছে এর ভ্যালু 0 হবে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট t=0 বসিয়ে কোথাও পাবে না। দিস ইজ দ্য মেন কনসেপ্ট। বারবার বলছি, এই জায়গাটাই কেউ পাবে না, এই জন্যই ক্লাসগুলো নেওয়া, বাকিগুলো তো বলেই দিচ্ছি। কারেন্ট এবং এক্ষেত্রে, তার মানে এর ডাইমেনশন, আবার বলছি, কারেন্টের ডাইমেনশনের সাথে সমান হবে, প্রথম কথা। এবং এর নেচারও কি হবে, কারেন্টের নেচারের সাথে সমান হতে হবে। ও যেমন ভ্যারিয়েবল হচ্ছে একটা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, তার মানে ওরও একটা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু এটা। তো ওর যে অ্যাভারেজ ভ্যালু হবে, এখানে ভোল্টেজেরও অ্যাভারেজ ভ্যালু ওভার দ্য ফুল টাইম পিরিয়ড 0, কারেন্টেরও 0, তার মানে ওরও অ্যাভারেজ ভ্যালু ওভার দ্য ফুল টাইম পিরিয়ড 0 হতে হবে। তো কনস্ট্যান্টের ক্ষেত্রে অ্যাভারেজ ভ্যালু কি ওর ফিক্সড ভ্যালুর সাথেই সমান হয়, ওর যা ফিক্সড ভ্যালু সেটাই ওর অ্যাভারেজ ভ্যালু হয়। তো ওর অ্যাভারেজ ভ্যালু 0 হবে, তার মানে কি ওর ফিক্সড ভ্যালুটাই 0। কারণ যদি অরিজিনাল ভ্যালুটা 0 হয়, তাহলেই অ্যাভারেজটা তো ওই ভ্যালুর সাথেই সমান হয়। তো k=, তার মানে 0 হতে হবে। ইয়েস আর নো? দ্যাটস ওয়াই k=0। তার মানে আইটা তোমার আসছে -V0/ωL cos ωt। ইয়েস আর নো? এই জায়গাটা কিন্তু খুব বোঝার আছে। এইখানে কিন্তু কেউ কখনো ওই ইনিশিয়াল কন্ডিশন at t=0, i=0, t=i, i=i ওটা করতে যাবে না, তাহলে কিন্তু বেরোবে না, কে এর ভ্যালু একটা বেরিয়ে যাবে, দেখবে এটা করে, cos ωt V0/ωL এরকম কিছু একটা কে এর ভ্যালু আসবে, দ্যাট ইজ নট কারেক্ট। কে এর ভ্যালু 0 কেন হচ্ছে এবার বুঝতে পেরেছো? এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, কোনো বইয়ে পাবে না, মুখস্থ করতে যাবে না, এর কারণ কনসেপ্ট যে বলে রাখলাম, এই কনসেপ্টের উপরই কিন্তু এমসিকিউ কোশ্চেন আসতে পারে, বোর্ডেও আসতে পারে, জয়েন্টেও আসতে পারে, নিটেও আসতে পারে, খুব চান্স আছে নিটে আসার, এবং বোর্ডেও যদি একটু কঠিন কোশ্চেন হয় এটা আসতে পারে। বোর্ডে একটু ঘুরিয়ে এমসিকিউ কোশ্চেন তো তোমাদের আসছে মনে হয় এবার, তো আসতে পারে, বোর্ডে আসবে তো এমসিকিউ কোশ্চেন, একটু রিপ্লাই দেবে, চান্স আছে তো? বলেছে কিছু? ভালো, একটু রিপ্লাই দেবে। অ্যাপ্লাইড পোটেনশিয়াল বা ভোল্টেজটা ছিল, অ্যাপ্লাইড ভোল্টেজ এটা ছিল, আর কারেন্ট বেরিয়েছে এইটা, I=V0/ωL cos ωt। তাহলে এটাকে কিভাবে লিখতে পারো? দেখো, V0/ωL মাইনাস cos ωt মানে কি বলতো?
মাইনাস কস ওমেগা টিকে তুমি লিখতে পারো সাইন অফ ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। দেখবে সাইন অফ থিটা মাইনাস 90 ডিগ্রি করে এটাই আসবে, মাইনাস কস ওমেগা টি হবে। ইয়েস আর নো? ক্লিয়ার? তাহলে আই ইকুয়াল টু এটা আসবে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? একটু বলবে। তাহলে আই ইকুয়াল টু ভি জিরো বাই ওমেগা এল সাইন অফ, এইখানে এইখানটা গ্রাফটা হবে না, এই জায়গাটা হবে সাইন অফ ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে। দেখবে সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু কি হয়, সাইন অফ ওমেগা টি মাইনাস 90 করলে ওটাই হবে, মাইনাস কস থিটা হবে। মানে সাইন অফ ওমেগা টি মাইনাস 90 করলে মাইনাস কস ওমেগা টি হবে। একটু রিপ্লাই দেবে, বুঝতে পেরেছো? একটু রিপ্লাই দেবে সবাই। হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো কারেন্ট এবং ভোল্টেজের রিলেশন থেকে ভোল্টেজের এক্সপ্রেশন এটা আর হ্যাঁ বলো। স্যার আমার টাইম হয়ে গেছে। ওকে, তুমি লিভ করো, তুমি রেকর্ডিং দেখে নিও, ঠিক আছে? এত অবধি বুঝেছো তো? এর পরেরটাও বুঝে যাবে, ভেরি ইজি। হ্যাঁ ওকে, ওকে স্যার। তো এখানে দেখো, এবার তো এখানে দেখো ভোল্টেজ এবং কারেন্টের রিলেশন কি পাচ্ছ, ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি, আই ইকুয়াল টু ভি জিরো বাই ওমেগা এল সাইন অফ ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। তার মানে দেখতে পাচ্ছ ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে একটা ফেজ ডিফারেন্স আছে। প্রথম কাজটা কি বলেছিলাম, এই যে অপারেটর আছে এইটুকুকে সেম রাখতে হবে, ও সাইন ওমেগা টি তো ও সাইন ওমেগা টি সাইনে রাখতে হয়েছে। এবার দেখতে পাচ্ছ ওর ভেতরে ওমেগা টি ছিল, ওর ক্ষেত্রে ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। তার মানে কি কারেন্টটা কারেন্টার ফেজ ভোল্টেজের থেকে 90 ডিগ্রি পিছিয়ে আছে। ইয়েস অর নো? তো কারেন্ট ইজ ল্যাগিং বিহাইন্ড দ্য ভোল্টেজ বাই দ্য অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ইয়েস অর নো? বুঝতে পারছো এই দুটো এক্সপ্রেশন থেকে? বোঝা যাচ্ছে? ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। ওকে, এবারে তার মানে কি ভোল্টেজটা আগে ম্যাক্সিমাম হবে, কারেন্টটা পরে ম্যাক্সিমাম হবে। ভোল্টেজটা যখন ম্যাক্সিমাম, কারেন্টটা তখন ম্যাক্সিমাম নাও। এটা হচ্ছে 0 পাই বাই 2। এই ফিজিক্সটা আমি বলে রাখলাম। এবার আমি আরেকটা জিনিস এখানে বোঝানোর চেষ্টা করছি। ওকে, এত অব্দি সবার লেখা হয়ে গেছে। এবার আমি এটা বুঝছি, এত অব্দি সবাই লিখে নিলে আমাকে বলবে। হ্যাঁ, এবার বলো, এই ক্ষেত্রে এই ক্ষেত্রে ফেজ ডিফারেন্স বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট কত? হোয়াট ইজ দ্য ফেজ ডিফারেন্স বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট? 90 ডিগ্রি। হ্যাঁ, 90 ডিগ্রি, ভেরি গুড। তাহলে বলো তো পাওয়ার কনজাম্পশন কত হবে? পাওয়ার ইন দিস সার্কিট কত হবে? আচ্ছা, এটা আগে লিখে নাও, তারপর আমি বলছি। হ্যাঁ বলো। বলো। স্যার ভি নট আই নট হ্যাঁ, তারপরে? মানে ভি আর এম এস হ্যাঁ আই আর এম এস। হ্যাঁ, তারপরে কস 90, তাই তো? হ্যাঁ তো তাহলে কস 90 তাহলে জিরো হয়ে যাবে। জিরো, ভেরি গুড। হ্যাঁ, এটা আমি এবার মুছে দিচ্ছি। এবার আমি এখানে পরপর এক্সপ্রেশন গুলো লিখছি, এই আইটা আমি এখানে লিখে এগুলো এবার মুছে দেবো। তো আই ইকুয়াল টু বেরিয়েছে ভি জিরো বাই ওমেগা এল সাইন অফ ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। এবার এগুলো আমি মুছে দিচ্ছি। This is the main equation. V এর এক্সপ্রেশন, I এর এক্সপ্রেশন।
তাহলে এখানে প্রথম কাজটা করে রাখি, পাওয়ার কনজাম্পশন ইন দ্য সার্কিট। পাওয়ার কি হবে এই সার্কিটের ক্ষেত্রে? এই ক্ষেত্রে ভিআরএমএস এর ভ্যালু কত হবে বলো? V0/√2, বিকজ V0 ইজ দ্য পিক ভ্যালু অফ দ্য ভোল্টেজ। আর কারেন্টের পিক ভ্যালু কত বলো তো? এটাকে তুমি এইভাবে লিখতে পারো, I ইকুয়াল টু I0 সাইন অফ ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। Yes or no? তাই তো? তো এই ক্ষেত্রে I0টা কি পিক ভ্যালু অফ দ্য কারেন্ট। তো I0 কত হচ্ছে বলো? বুঝতে পারছো, এটাই তো আমার পিক ভ্যালু অফ দ্য কারেন্ট, তাই না? এটা যেমন সাইন ওমেগা টি ছাড়া যেটা থাকে সেটাই তো পিক ভ্যালু অফ দ্য ভোল্ট, মানে পিক ভ্যালু অফ দ্য কোয়ান্টিটি। তো কারেন্টের পিক ভ্যালু কোনটা হবে? এটা হবে, দ্যাট ইজ V0/ωL ইজ দ্য পিক ভ্যালু। একটু রিপ্লাই দেবে। তাহলে IRMS কত হয় বলো? I0/√2, দ্যাট ইজ IRMS কত? I0 কত? V0/ωL ইন্টু √2। এবার পাওয়ার কত জানো? VRMS IRMS into cos theta. Cos theta is, what is theta? Theta is the angle between voltage and current. Voltage and current এর মধ্যে অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল ডিফারেন্স কত, সব সেম রাখতে হবে, তারপরেই ফেজ ডিফারেন্সটা পাবে। সাইন সাইন আছে, এবার তুমি ফেজ ডিফারেন্স যা পাবে সেটাই লিখে দেবে। কত? ওমেগা টি 90, 90 ডিগ্রি ইজ দ্য ফেজ ডিফারেন্স। তাহলে VRMS IRMS cos 90 ডিগ্রি, 90 ডিগ্রি ইজ দ্য ফেজ ডিফারেন্স। সো দিস বিকামস ইকুয়াল টু 0। বুঝা যাচ্ছে? তার মানে ইন্ডাক্টরের ক্ষেত্রে কোনো পাওয়ার কনজাম্পশন হবে না, যেহেতু কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি। এবং আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন কি, আরো একটু একটু পরে বলবো এখনই, এই ক্ষেত্রে কি কারেন্টটা ভোল্টেজের থেকে 90 ডিগ্রি পিছিয়ে আছে। ইয়েস অর নো? কারেন্ট ইজ ল্যাগিং বিহাইন্ড দ্য ভোল্টেজ বাই 90 ডিগ্রি। ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে। হ্যালো, হ্যালো, কি আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ স্যার। প্রথম দুটোই একটু লেন্দি লাগে পড়তে, তারপরেগুলো খুব স্মুথ হয়ে যাবে, দেখবো অঙ্কগুলো যখন করবো, এলসিআর করবো, খুব তাড়াতাড়ি হবে। এটা সে আবার লেখা হলে বলবে। আমি একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে বলবো। আজকে মনে হয় এলটা এলটা করতে করতে শেষ হয়ে যাবে। এটাও করা যাবে না। এতটি লেখা হয়েছে কারণ এখানে কোনো কনসেপ্টই বাদ দেওয়া যাবে না, তোমাদের পরীক্ষায় যে কোনো রকম কোশ্চেন ভেতর থেকে দিতে পারে। এটা রিপ্লাই দেবে। আচ্ছা এইবার দেখো, আমি এগুলো মুছে দিলাম। ইম্পর্টেন্ট জিনিস এখানে, তোমরা চলে যাও রেজিস্ট্যান্সের সার্কিটটায়। রেজিস্ট্যান্সের সার্কিটের সাথে একটু কম্পারিজন করতে হবে। ধরো রেজিস্ট্যান্সের সার্কিটে তুমি যখন এসি দিয়েছিলে, কি গল্প হয়েছিল? V = V0 sin ওমেগা টি ছিল, তাই তো? আর এটা যদি আর হয় তাহলে কারেন্টের ভ্যালু কত বেরিয়েছিল বলো? এখানে যদি কারেন্টটা এইভাবে দেখাই, I কত ছিল বলো? I0 sin ওমেগা টি। I0 এর ভ্যালু কত ছিল মনে পড়ছে? আগেই করেছি আজকে, এটা রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে V0/R। একটু দেখে নেবে নোটসটা, তাই তো? তার মানে কারেন্টের ভ্যালু কতটা ভোল্টেজের পিকের থেকে পড়ে গেছিল বাই আর। I0 কত এক্ষেত্রে? এক্ষেত্রে যেমন ভি এর পিক ভ্যালু V0, ভোল্টেজের পিক ভ্যালু V0, কারেন্টের পিক ভ্যালু I0 কত ছিল বলো? V0/R। ইয়েস আর না? একটু রিপ্লাই দেবে। তার মানে কি, এই মানে দেখতে পাচ্ছ কারেন্টের পিক ভ্যালু ভোল্টেজের পিক ভ্যালুর থেকে আর ভাগ কম, মানে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে তুমি যেই ভ্যালুটা পাচ্ছ সেটা হচ্ছে ওর পিক ভ্যালু, তাই না? এস অর নো? ধরো একটা এক্সাম্পল বলছি, এটা ধরো, দেখা যাচ্ছে তো? এই পিওরলি রেজিস্টিভ সার্কিট, এটা কিন্তু ইন্ডাক্টর না, রেজিস্টিভ সার্কিট। কারণ এটা না হলে না এটা বুঝতে পারবে না। একটা এক্সাম্পল বলছি,
এটা ধরো এটা ধরো ভোল্টেজটার ভ্যালু হচ্ছে ভি ইকুয়াল টু ধরো 10 sin ωt। জায়গাটাও ছোট খুব। এই যে ভি ইকুয়াল টু v0 sin ωt বলেছি তো, এবার ধরো v0 এর ভ্যালুটা 10, লেট v0 ইকুয়াল টু 10, তাহলে কি হবে 10 sin ωt, তার মানে কি পিক ভ্যালু হচ্ছে 10, একটু রিপ্লাই দেবে তাই তো। আর রেজিস্ট্যান্সটার ভ্যালু ধরো 2 ওহম, লেট দ্য রেজিস্ট্যান্স ইকুয়াল টু 2 ওহম, তাহলে কারেন্টের পিক ভ্যালু কত হবে বলো, 10/2 ইকুয়াল টু 5 ওহম, সরি 5 অ্যাম্পিয়ার। এস আর না, একটু রিপ্লাই দেবে। তো ওরা সবসময় সেম ফেজে আছে মানে কি একই সময় ম্যাক্সিমাম হবে, একই সময় মিনিমাম হবে, কিন্তু ওর ভ্যালুটা কি ওর থেকে দেখো হাফ হয়ে গেছে, এরকম হবে। দেখতেই পাচ্ছ ভোল্টেজটা গ্যাপটা বেশি 10, আর এটা এই ইউনিটটা কত হবে 2 অ্যাম্পিয়ার, এটা কি 10 ভোল্ট, এটা হচ্ছে ভোল্টেজটা, এটা কি বলো কারেন্ট। একটু রিপ্লাই দেবে, ইয়েস আর নো, একটু রিপ্লাই দেবে প্লিজ। হ্যালো, অল অফ ইউ প্লিজ রিপ্লাই। অনুসুয়া কেয়া। হ্যাঁ স্যার। তো এইখানে দেখো তার মানে কি কারেন্টের পিক ভ্যালু পিক ভ্যালুটা ভোল্টেজের পিক ভ্যালুর থেকে কত কম, সেইটা দিয়ে তুমি বুঝতে পারছো কারেন্টটা কতটা কমছে। তার মানে এইখানে এই যে V0 তলায় ভোল্টেজের পিক ভ্যালুর তলায় যে জিনিসটা ছিল এই রেজিস্ট্যান্স, সেটার কাজ কি ছিল বলো। এই ক্ষেত্রে রেজিস্ট্যান্সটার কাজ কি, কারেন্টকে সার্কিটে যেতে বাধা দেওয়া, এটাই তো। রেজিস্ট্যান্সের বাদ কি, রোধ মানে কি কারেন্ট প্রবাহে যতটা বাধা দেয়। তো যার বাধা প্রদানের ক্ষমতা বেশি তার রেজিস্ট্যান্সের ভ্যালু বেশি হবে, তাই না। যে যে নাকি বেশি রেজিস্ট করবে তার রেজিস্ট্যান্সের ভ্যালু বেশি হবে। তো যার রেজিস্ট্যান্স বেশি হবে সেই ক্ষেত্রে কারেন্টটাও কমে, রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় কারেন্ট I0টাও কমে যাবে পিক ভ্যালু। তার মানে V0 বাই ওর তলায় ক্ষেত্রে যেটা আছে সেটা কি বলছে, সেটা আলটিমেটলি কি দিচ্ছে, দ্যাট ইজ গিভিং ইউ দ্য ক্যাপাবিলিটি অফ অপোজিং দ্য কারেন্ট ইন দ্য সার্কিট, ইয়েস আর নো। সার্কিটে কারেন্ট ফ্লোতে যেই বাধা দিচ্ছে তার ক্ষমতা বলতে, দ্যাট ইজ দ্য রেজিস্ট্যান্স ইন দিস সার্কিট। তো এই ক্ষেত্রে দেখো কারেন্টের পিক ভ্যালু কত ইন্ডাক্টরের ক্ষেত্রে, V0/ωL, তার মানে কি ওর পিক ভ্যালু V0 ছিল ভোল্টেজের, কারেন্টের পিক ভ্যালু ভোল্টেজের পিক ভ্যালুর থেকে কতটা কমছে, ω/L। তো ω/Lটা কি এক্ষেত্রে কারেন্ট ফ্লোয়ে যতটা বাধা দিচ্ছে, তার মানে এটার কাজ কি হচ্ছে এখানে রেজিস্ট্যান্সের মানে রেজিস্ট্যান্স না, কিন্তু রেজিস্ট্যান্সের যে রোল ছিল মানে কারেন্ট ফ্লোয়ে যেই বাধা দেওয়ার ক্ষমতা, এই ক্ষেত্রে ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্ট ফ্লোয়ে বাধা দিচ্ছে কি এই জিনিসটা। কারণ এই ω/L এর জন্যই তো কারেন্টের পিক ভ্যালুটা ভোল্টেজের পিক ভ্যালু থেকে কমে গেছে, ইয়েস অর নো, একটু রিপ্লাই দেবে। তো কোয়ান্টিটি ω/L plays the same role in the inductive circuit as the resistance in the resistive circuit, বুঝতে পেরেছো, ইয়েস অর নো, একটু রিপ্লাই দেবে। হ্যালো। হ্যাঁ স্যার। দ্যাটস ওয়াই এই ω/L ইন্ডাক্টরের ক্ষেত্রে বলা হয় ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। ওই ইন্ডাক্টরের ক্ষেত্রে যদি ω/L ইজ কল্ড দ্য ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। এটাকে X∗L দিয়েও বলা হয়, মানে ইন্ডাক্টর কতটা বাধা দেয় সার্কিটে কারেন্ট প্রবাহ করতে, দ্যাট ইজ ω/L। ওমেগাটা কি ফ্রিকোয়েন্সি অফ দ্য এসি সার্কিট, পরে আমি বলবো। তার মানে কি এসি সার্কিটের যদি ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দাও তাহলে কি হবে, এক্সএলটাও বেড়ে যাবে, ইয়েস অর নো, বুঝতে পারছো তো। তার মানে কারেন্ট প্রবাহে বাধা দেওয়ার ক্ষমতা কোনো ইন্ডাক্টরের ক্ষেত্রে ইনক্রিজ করে যায় উইথ দ্য ইনক্রিজ অফ ফ্রিকোয়েন্সি ওমেগা, ইয়েস অর নো, শুধু রিপ্লাই দেবে। ক্লিয়ার অল অফ ইউ। ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু ওমেগা, দেখতেই পাচ্ছ। ওমেগা যদি বেড়ে যায় ফ্রিকোয়েন্সি বেড়ে গেলে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সও বেড়ে যাবে, মানে কারেন্ট বাধা দেওয়ার ক্ষমতাও বেড়ে যাবে, ইয়েস অর নো, বুঝতে পেরেছো। হ্যালো। হ্যাঁ স্যার। ওকে, এই একটা গেল, আরেকটা জিনিস আমি বলবো এখানে। এত অব্দি সবার লেখা হয়ে গেলে বলবে।
স্যার আমার ক্লাস আছে। কি নাম তোমার? রঞ্জনা নেই। ওকে ওকে ওকে, তুই ক্লাসের রেকর্ডিংটা নিয়ে নিও, এরপরে আর ছোট্ট একটা পার্ট বলার আছে আমার। ওকে ঠিক আছে স্যার, আমি থেকে যাচ্ছি তাহলে। ওকে ওকে, সবার লেখা গেছে। আমি এবার এটা এটা আমি মুছে দিচ্ছি, এখানে একটা ছোট্ট জিনিস আলোচনা করছি। এই সার্কিটের ক্ষেত্রে কি দেখেছিলে বলো? আই ইকুয়াল টু ভি জিরো বাই আর সাইন ওমেগা টি, ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি। এবার আমি এগুলো মুছে দিচ্ছি, সিম্পল মেন সার্কিটটাই আঁকছি। এই ক্ষেত্রে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, ভোল্টেজ এবং কারেন্ট সেম ফেজে আছে বলেছিলাম রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, তাই না? পিওরলি রেজিস্টিভ সার্কিটে দেখো, ও সাইন সাইন আছে, ও সাইন আছে, ও ওমেগা টি, ও ওমেগা টি, মাঝখানে কোনো থিটা বা কোনো অ্যাঙ্গেল নেই। তার মানে বলেছিলাম দ্যাটস ওয়াই ইন দ্য পিওরলি রেজিস্টিভ সার্কিট কারেন্ট অ্যান্ড ভোল্টেজ আর ইন সেম ফেজ। এইবার একটা বক্তব্য হচ্ছে, এইখানে ভোল্টেজ এবং কারেন্ট সেম ফেজে আছে, সেটা কি করে বোঝাবে? ছবি দিয়ে এঁকে কি করে বোঝাবে? সিম্পলেস্ট ওয়েতে আমি বলছি, অনেক জটিলভাবে অনেক বই আছে, সেইভাবে যেতে না করছি আমি। সিম্পলেস্ট একটা পিকচার দিয়ে বোঝানো যায় যে কারেন্ট অ্যান্ড ভোল্টেজ আর ইন সেম ফেজ, সেটাকে বলা হয় ফেজর ডায়াগ্রাম। ফেজর ডায়াগ্রাম দিয়ে কি করে বোঝাবে? তা ধরো এইখানে ভোল্টেজটা আছে ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি, এবং আর এর অ্যাক্রসে কারেন্টটাও হচ্ছে আই ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি। তো এই ক্ষেত্রে ভোল্টেজটাকে তুমি যদি এই দিক বরাবর নাও, ধরো এর ভ্যালু কত? ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি। ইয়েস অর নো? তো কারেন্ট আই কি আছে? কারেন্ট আই এবং ভোল্টেজের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই, তাই তো? তো কারেন্ট আই, আমার অন্য পেনটা কই গেল? কারেন্ট আইও কি আছে না, এই সেম লাইন বরাবর একই দিকে আছে, বুঝতে পারছো? এই যে লাল লাইনটা আঁকলাম, এই দিক বরাবর কারেন্টটাও একই দিকে আছে, আই ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি। বোঝা যাচ্ছে? একটু রিপ্লাই দেবে, কারণ তাদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই, এইভাবে এক্সপ্রেস করা হয়। এইবার আমি একটু একটা জিনিস বলছি, এই যে লেন্থটা দেখছো, দেখো কালো লাইনটার লেন্থটা একটু বড় রেখেছি আর রেড লাইনটার লেন্থটা একটু ছোট রেখেছি। কারণটা কি বলতো? এই কালো লাইনটার লেন্থটা হচ্ছে ভোল্টেজের টোটাল ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। কি বললাম? ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে, মানে যে কোনো সময় ভ্যালু, ওর ভ্যালু কত? ভোল্টেজটার ভি জিরো সাইন ওমেগা টি, আর ওর কারেন্টের ভ্যালু কত? ভি জিরো বাই আর সাইন ওমেগা টি। তার মানে কারেন্টের ভ্যালুটা কি? ভোল্টেজের থেকে কম হচ্ছে কত? 1/r টাইমস। ওই জন্যই ওর লেন্থটা ছোট, বুঝতে পেরেছো? একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো? হ্যালো, ক্লিয়ার অল অফ ইউ? স্যার হ্যাঁ বলো, কেউ কিছু বললে, বুঝতে পেরেছো? দেখো কারেন্টের হ্যাঁ ভ্যালুটা কি, স্যার। এটার থেকে ছোট। এইবার আমি, কারণ এইটা না আঁকলে না এগুলো তোমরা বুঝতে পারবে না। এবার ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে ছবিটা কি হবে? ইন্ডাকটিভ সার্কিটে দেখছো কারেন্টটা ভোল্টেজের থেকে 90 ডিগ্রি পিছিয়ে আছে, তার মানে এর ফেজর ডায়াগ্রামটা কি হবে দেখো। ভোল্টেজটা আগে এঁকে নিই, ভোল্টেজটাকে আমি এদিকে যদি লিখি, চলো এদিকে লিখলাম, এটা কি? ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি। কারেন্টটা কি হবে? কারেন্টটা ওমেগা টি 90 ডিগ্রি পিছিয়ে আছে, তাই এটাকে কি করে দেখাবে? এত দূর ধরে গেলাম না, দিস ইজ দ্য ভ্যালু অফ আই। দেখো ওদের মধ্যে ফেজ ডিফারেন্স কত? 90 ডিগ্রি। এবং কি দেখো, ভোল্টেজের থেকে যদি তুমি ক্লকওয়াইজ ডিরেকশনে যাও, পয়েন্ট টু বি নোটেড, ক্লকওয়াইজটাকে নেগেটিভ ধরা হয়, বুঝতে পারছো? দেখো এটা ক্লকওয়াইজ হচ্ছে, তো ভোল্টেজের থেকে ক্লকওয়াইজ ডিরেকশনে 90 ডিগ্রি গেলে তুমি কারেন্ট পাচ্ছ, তার মানে কি কারেন্টটা ভোল্টেজের থেকে পিছিয়ে আছে। ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে, বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে, হ্যাঁ স্যার। এটা যেন মাথায় থাকে। মানে ক্লকওয়াইজ, তুমি এইখান থেকে ক্লকওয়াইজ যাচ্ছে মানে এর এইদিকে যে যে পড়বে তার অ্যাঙ্গেলটা ওর থেকে পিছিয়ে আছে, ওই জন্য 90, দেখো 90 ডিগ্রি ক্লকওয়াইজ, তার মানে কারেন্ট ভোল্টেজের থেকে 90 ডিগ্রি পিছিয়ে আছে। যদি কারেন্ট কোনো সার্কিটে দেখো কারেন্ট ভোল্টেজের থেকে 90 ডিগ্রি এগিয়ে আছে, তাহলে কি হবে? ভোল্টেজটা যদি এইখানে থাকে তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ, কারেন্টটা এদিকে হবে। বা ভোল্টেজটাকে যদি এদিকে রাখো কারেন্টটা এইদিকে হবে, বুঝতে পারছো? ইয়েস অর নো? কারণ ওর থেকে 90 ডিগ্রি এগিয়ে আছে,
ইয়েস অর নো একটু রিপ্লাই দেবে। পতত্রী, অনুসুয়া, কেয়া, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আজকে এত অবধি থাক। তাহলে এই ক্ষেত্রে ফেজার ডায়াগ্রামে দেখো ভোল্টেজের লেন্থটাও বেশি আছে, কারেন্টের লেন্থটা কম আছে, এবং ওর থেকে 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স আছে। তাহলে ফেজার ডায়াগ্রাম সিম্পল এইভাবে করলেই হবে, আরো বেশি জটিলে যাওয়ার দরকার নেই। এর পরের দিন আমি ক্যাপাসিটার করাবো, তারপরে এল আর সি আর করাবো, ঠিক আছে? এবং সেখানে দেখবে, তারপরে আমি তো দেখিয়ে দেবো, ও ক্ষেত্রে ফেজার ডায়াগ্রামগুলো বুঝতে পারবে কোনটা কে এগিয়ে আছে কোনটা কে পিছিয়ে থাকবে। ওকে, গুড নাইট টু অল অফ ইউ। সবাই একটু দেখো, এটা লেখা হয়ে গেলে সবাই একটু বলো। আমি এসি চ্যাপ্টারের সবাই নিশ্চয়ই দুটো ভিডিও দেখতে পেরেছো, আগে আরেকটা ভিডিও আমি দিয়ে দিই, আজকেরটাও পরে দিয়ে দেবো, সবাই দেখে নিও। ঠিক আছে রঞ্জনা, কিছু নতুন শিখতে পারলে? কনসেপ্ট ক্লিয়ার হলো? স্যার হ্যাঁ, কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আর কোথায় এখানে এসিতে কোথায় প্রবলেম আছে তোমার? স্যার এখনো মানে আমি এসি আজকে নতুন স্টার্ট করলাম আর কি, মানে আপনি যে ভিডিও দুটো দিয়েছেন ওটার মধ্যে একটা দেখেছি, ও আচ্ছা আচ্ছা ফার্স্ট পার্টটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দুটো দেখে নিও। আর এটা আজকে। তোমরা এখন আপাতত এসি দেখতে থাকো, আগে এগুলো দেখা হয়ে গেল তারপর আমি বলবো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা দেখতে, এখন দেখার দরকার নেই ঠিক ওটা। আছে। ওকে, তাহলে চাপে হয়ে যাবে। ওকে, রাখছি তো, গুড নাইট টু অল অফ ইউ, সবাই বাড়িতেই থাকো।